সেই টাকাটা আমি তারপরে যা খুশি করি, একদম সেই টাকাটা আমি হয়তো দান করলেন, যা খুশি করবো। আপনি রসগোল্লা খান, আপনি দান করুন, কারণ দেখার বিষয় না। আমার আরেকটা বিষয়ে বলার আছে, সেটাও আমি কোর্টের নজরদারিতে আনবো, সেটা আমি ঘোষণা করে দিচ্ছি। কারণ এই মামলাটি যারা রাজ্য সরকার বা বিশ্ববিদ্যালয়ে যারা লড়েছেন, তারা কিন্তু সরকারি টাকায় লড়েছেন, তাই তো, জনগণের টাকায় তাই তো, লড়েছেন। সেই টাকাটাও কিন্তু আমারও টাকা, মানে আমাদের টাকা। ফলে আমি কোর্টের কাছে বলবো এইটার মধ্যে যে পার্সোনাল অ্যাকাউন্টেবিলিটি বার করা, কারা এই সরকারি টাকাকে নয় করেছেন, মানে আমার তোমার ট্যাক্সের টাকাকে এইভাবে ব্যক্তিগত অসুয়া চরিতার্থ করার জন্য তো ব্যবহার হতে পারে না। মানুষ ট্যাক্সের টাকা দিয়ে বিশ্ববিদ্যালয় রাজ্য সরকার গড়েছে তো সকলের কল্যাণের জন্য, ব্যক্তিগত শত্রুতার মেটানোর জন্য তো নয়। ফলে এটা চিহ্নিত করে তাদের কাছ থেকে টাকা আদায় করে সরকার এবং বিশ্ববিদ্যালয় বলছেন, এটা যদি সত্যি হয়, সেটা আমি কোর্টের কাছে যাব। এটা কারণ ক্ষতিটা শুধু আমার নয়, আমাদের একদম। এবং এটা কেন এটা একটা চাই আমি, কারণ এই যে সরকারি পদকে ব্যবহার করে যে তুগলকি, একদম ব্যক্তিগত শত্রুতা, মানে আমাকে এখানে একজন কর্তা বলছিলেন যে আপনার সাথে ব্যক্তিগত আমাদের ঝগড়া নেই। আমি আপনার কি করে থাকবে, আপনি তো বিশ্ববিদ্যালয়ের টাকায় লড়েছেন, ব্যক্তিগত ঝগড়া তো আমার, কারণ আমি আমার নিজের টাকায় লড়েছি। তাই তো, আমার তো ব্যক্তিগত, কারণ আমার নিজের টাকা। আপনার তো ব্যক্তিগত কেন হবে, আপনার তো এক পয়সা যাচ্ছে না। কিন্তু এটাকে ওই জায়গাতে এই জবাবদিহিতার মুখে এবং তাদেরকে প্রশ্নবিদ্ধ করে এবং সেখানে চিহ্নিত করে যাদের নিজেদের ব্যক্তিগত অসুয়া চরিতার্থ করার জন্যে সরকারি টাকার নয় হলো। কারণ আমি জানি যে রাজ্য সরকার এবং বিশ্ববিদ্যালয় মিলে এই মামলাতে আইনি যা খরচা করেছে, 5 বছর আমাকে অতিরিক্ত মাইনে দিলে এত টাকা খরচা হতো না, তাই তো, কয়েক কোটি টাকা খরচা করেছে। সেই টাকা যাদের সিদ্ধান্তে এটা হয়েছে তাদের কাছ থেকে নিয়ে নৈতিকভাবে তো এটা হওয়া উচিত, এবং কাছে এবং বিশ্ববিদ্যালয় এটা আরো ইম্প্যাক্টফুল একটা। বিশ্ববিদ্যালয়ে স্থায়ী পদের নিয়োগ নেই, বিভিন্ন বিভাগের মানে ইকুইপমেন্টস নেই, বিভিন্ন মাইনে দেওয়া যাচ্ছে না। যারা অস্থায়ী কর্মচারী কাজ করেন তারা ন্যূনতম মাইনের কাজ করেন, কারণ বিশ্ববিদ্যালয়ের টাকা নেই। তাহলে কাজ করছে টাকা নিয়ে এইভাবে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা দিয়ে উকিল নিয়োগ করা হবে। এবং একজন সামান্য ভিক্ষুক যদি একটা বিড়ি কেনেন দোকান থেকে, সেই টাকাও সেখানে রয়েছে। হ্যাঁ, সেই টাকাও একদমই। এটাই তো গণতান্ত্রিক সাধারণতন্ত্রের বৈশিষ্ট্য। এখানে যিনি ভিক্ষুক বিড়ি কেনেন তারও একটি ভোট, যিনি এই ভিক্ষুকের মধ্যে 1 কোটি লোককে 1 লহমায় কিনে ফেলতে পারে তারও একটি ভোট। 1 ভোট 1 ভ্যালু। হ্যাঁ, আসলে ধরো এগুলো তো খুব সহজাত, স্বাভাবিক। এগুলোর মধ্যে তো বড়াই করার কিছু নেই। আমি সৎ, আমি প্রতিবাদী, এটা বড়াই করার কিছু নেই। এটা তো মানুষের সহজাত গুণাবলী। যিনি সৎ হবেন না তার বিচ্যুতি, তিনি মানুষ নন, তার সম্পর্কে আমরা কথা বলবো। কিন্তু যিনি সৎ তাকে নিয়ে এত কথা বলার কী আছে? এটাই তো স্বাভাবিক, সেটাই তো হবে। যিনি লড়বেন তাকে নিয়ে এত কথা বলার কী আছে? লড়াটাই তো স্বাভাবিক, লড়তেই তো। না, লড়াটা এখন আর স্বাভাবিক না। আমার এই প্রসঙ্গে একটা ছোট্ট আমার ব্যক্তিগত কথা মনে পড়ে গেল। বিয়ের সিজন চলছে, একজন ব্যক্তি তার, আমার ছোটোবেলায় মনে পড়ছে, বাবাকে নিমন্ত্রণ করতে এসেছিলেন, আমাদেরকেই আর কি, ছেলের বিয়ের নিমন্ত্রণ। বারবার করে একটা কথার পুনরাবৃত্তি করছিলেন, আমি কিন্তু মেয়ের বাড়ি থেকে কিছু নিইনি, আমি কিন্তু মেয়ের বাড়ি থেকে। বাবা আচ্ছা, এটা আপনি বারবার বলছেন না, এটাই তো স্বাভাবিক। মানে আপনি বলেন ট্রেনে উঠে যে আমি টিকিট কেটে উঠেছি, ট্রেনে টিকিট কেটে উঠবেন, বা আপনি কাউকে খুন করে দেবেন না, এটাই তো খুব স্বাভাবিক। এটা আদৌ কোনো মানে উল্লেখযোগ্য বিষয়? যেমন আমার কিছুদিন আগে বলছিলেন আমি কিন্তু আমার স্ত্রীকে চাকরি করতে দিই। মানেটা কি? মানে আমি এটা সোশ্যাল ফেব্রিক অ্যাকচুয়ালি শুভদা, মানে এইদিকে আমরা পিছিয়ে যাচ্ছি আস্তে আস্তে। আদালতের বিষয়ে আর একটা বিষয়, মানে আমি এই বিষয়টা একটু নাড়াচাড়া করি ব্যক্তিগতভাবে, সাংবাদিক হিসেবে বলুন, বা সাংবাদিক হয়তো বড় কথা হয়ে যাবে অনেক, একজন শিক্ষার্থী হিসেবে বলুন, আমি একটু অবজার্ভ করি, আপনার মতামত চাইব। শিক্ষা দপ্তরের সঙ্গে আপনি দীর্ঘদিন দপ্তর বা বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট। এসএসসি নিয়ে যে অভূতপূর্ব কেলেঙ্কারি, প্রাইমারি আছে, কলেজ সার্ভিস কমিশন আরও অনেক বড়, মানে জলধি বলা যায়। এটা যদি পুকুর হয়, ওটা যদি নদী হয়, এটা জলধি আর কি। তো সেখানে একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং তৈরি হচ্ছে সামহাও, যে আমি কোনো আইনজীবীর নাম করব না, কোনো মন্ত্রী, আমরা কারোর নাম করব না, কোনো ব্যক্তির নাম করব না, আইনজীবীরা দোষী, সুপ্রিম কোর্ট দোষী,
এমন একটা ফেব্রিক তৈরি হয়ে যাচ্ছে যে সরকার তো একটু চুরি করে ফেলেছে, তার জন্য এবং সবথেকে যেটা বড়, সিপিআইএম, তৃণমূল, বিজেপি সব সরিয়ে রাখুন শুভদা, একজন মানুষ যিনি কাউকে এক পয়সা উৎকোচ না দিয়ে সৎভাবে নিজের মেধার জোরে চাকরি পেলেন, 10 বছর পর ওয়ান ফাইন মর্নিং তিনি জানলেন যে আমার চাকরি নেই, তার মাথায় ইএমআইয়ের বোঝা, স্ত্রীর ওষুধ, মা বাবার ওষুধ, সন্তানের দুধের টাকা, হঠাৎ করে তিনি জানলেন আমার চাকরি নেই, এবং এই যে সামাজিক অসম্মান, এর প্রতিকার কী? কে দায়ী এর জন্য? উকিলরা দায়ী, আইনজীবীরা দায়ী, নাকি প্রতিষ্ঠান দায়ী? কে দায়ী? পরিষ্কার দায়িত্ব হচ্ছে যারা নিয়োগকর্তা যারা ছিলেন, নিয়োগের যারা দায়িত্বে ছিলেন, তারা জেনে বুঝে চৌর্যবৃত্তি করেছেন, জেনে বুঝে দুর্নীতি করেছেন। এটা তো মানে গোয়েন্দাগিরি করে বের করা জিনিস না, নয় তো। যখন নিয়োগ প্রক্রিয়াটি তো উকিল নিয়ন্ত্রণ করেন না, নিয়োগ প্রক্রিয়াটি তো সুপ্রিম কোর্ট নিয়ন্ত্রণ করেন না, হাইকোর্ট নিয়ন্ত্রণ করে না। নিয়োগ প্রক্রিয়াটি যদি অস্বচ্ছ হয়ে থাকে, দুর্নীতিতে ভরা থাকে, এবং তার মধ্যে আংশিকভাবেও যদি দুর্নীতি থাকে, আংশিক না পূর্ণভাবে দুর্নীতি, সেটা আলাদা একটা আইনি ব্যাপার। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই দুর্নীতিটা প্রাথমিকভাবে এবং শেষ পর্যন্ত নিয়োগের সাথে যারা যুক্ত ছিলেন, তিনি রাজনৈতিক লোক হন, তিনি সরকারি কর্মচারী হন, তিনি শিক্ষা জগতের লোক হন, যারা নিয়োগ প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন, তাদের জেনে বুঝে করা একটি অপরাধ, পাপও নয়। পাপ তো ক্ষমা চাওয়া যায়, অপরাধের সাজা হতে হয়, অপরাধ। ফলে এইখানে এই অপরাধীদেরকে লঘু করে অন্যত্র নজর ফেরাবার কোনো মানে নেই। এই আইনজীবীরা ছিলেন বলে দুর্নীতিটি উন্মোচিত হলো, এই আইনজীবীরা ছিলেন বলে এত বড় একটি অব্যবস্থা উন্মোচিত হলো। আমি নিজে দেখেছি যে, আমি বলছি 2014-15 সালে কলকাতা হাইকোর্ট চত্বরে গিয়ে দেখেছি, সেই সময়ে ছেলেমেয়েরা ঘুরে বেড়াচ্ছে, তাদের এই চরম দুর্নীতির জন্যে তারা চাকরি পায়নি, কিন্তু তারা সেভাবে একটা আইনি সহায়তার জায়গা পাচ্ছে না যাতে বিচারের কাঠগড়ায় তাদেরকে দাঁড় করানো যায়। এত লড়াই করে সেটা সম্ভব হয়েছে। এখন ঘটনাটা হচ্ছে যে নমস্কার, কবির রয়েছে আপনাদের সঙ্গে। আজকে যে মানুষটির সঙ্গে আবারও কথা বলবো, আপনাদেরকে কথা দিয়েছিলাম যে এই মানুষটির সঙ্গে আবারও কথা বলবো। আপনারা ওনার সঙ্গে আমার প্রথম যে সাক্ষাৎকারটি, কথোপকথনটি, সেখানে আপনারা বিপুল সাড়া দিয়েছেন, তার জন্য কৃতজ্ঞতা জানাই। এবং যার সঙ্গে কথা বলবো তার পরিচয় নিষ্প্রয়োজন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত খ্যাতিসম্পন্ন একজন বাঙালি, এবং তার পরিচয়ের পরিধিটা অনেকটা বিস্তৃত। তিনি একজন অত্যন্ত সুগায়ক, তিনি সুবক্তা, তিনি সুসংগঠক, তিনি অধ্যাপক ছিলেন, তিনি একজন শিক্ষা আধিকারিক, উচ্চশিক্ষা আধিকারিক, এবং সমাজকর্মী, সবথেকে বড় কথা। এবং সবথেকে বড় কথা আমার কাছে শুভপ্রসাদ নন্দী মজুমদার বলতে যা বোঝায়, সেটা হলো একজন অত্যন্ত সংবেদনশীল, সমাজ সচেতন মানুষ। এখানে একজন মানুষের সঙ্গে কথা বলবো, বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো। আপনারা অনেকেই হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না, যে ওনার জন্ম এবং বেড়ে ওঠাটা আসামে। আসাম বলতে আমাদের নর্থ ইস্ট সম্পর্কে তো অনেক মিথস রয়েছে, আমাদের অনেক ধোঁয়াশা রয়েছে, অনেক কৌতূহল রয়েছে, অনেক প্রশ্ন রয়েছে, এবং সবথেকে বেশি করে এই মুহূর্তে এসআইআরের আবহে যেটা রয়েছে সেটা হলো এনআরসি নিয়ে একটা আতঙ্ক। এনআরসিটা ঠিক কী বস্তু নর্থ ইস্টে, আসামে ঠিক কী হয়েছে? সেখানে কি হিন্দুরা, জাতিগতভাবে যারা হিন্দু, সংস্কৃতিগতভাবে যারা হিন্দু, ধর্মীয়ভাবে যারা হিন্দু, কথাটা আমি বলছি, তারা কি ক্ষতিগ্রস্ত হয়েছেন, নাকি মুসলিমরাই শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হয়েছেন? এরকম নানাবিধ বিষয়ে কথা বলবো। এবং তার একটি অসম লড়াই, কিভাবে তিনি জয়লাভ করলেন। মানে একদম অভিষেক ম্যাচে ধরে নিন, পার্থের পিচে সচিন তেন্ডুলকারকে হেলমেট ছাড়া ব্যাট করতে হচ্ছে ডেনিস লিলির সামনে, এবং সচিন তেন্ডুলকার একটা 100 রান করে বেরিয়ে যাচ্ছেন। এরকম যে একটা হাইপোথেসিস যদি আপনি তৈরি করেন, একটা ভিজুয়াল যদি তৈরি করেন, সেই লড়াইটা যতটা অসম ছিল, শুভপ্রসাদ নন্দী মজুমদার একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এবং অসম লড়াই লড়লেন এবং জিতলেন, সেই গল্প বলবো। সবার আগে যেটা দিয়ে শুরু করব সেটা হলো, আগামী পরশুদিন আমি শুভদার সঙ্গে ইন্টারভিউটা অনেক দিন ধরে অ্যাপয়েন্টমেন্ট একটা পাওয়ার চেষ্টা করছি, আমার সময় হচ্ছে না, শুভদার সময় হচ্ছে না, ব্যস্ত মানুষ, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। পরশু ফোন করার আগে হঠাৎ করে দেখলাম ওনার ফেসবুক হ্যান্ডেলে একটা পোস্ট, সেটা দিয়ে শুরু করব, চমকে যাবেন।
এটা দিয়ে কেন শুরু করছি সবার আগে বলে রাখি, শুভদার মুখ থেকে শুনবেন এবং আমার চ্যানেলের পক্ষ থেকে আমি পরিষ্কার কথা বলছি, এই ধরনের ঘটনা যদি কোথাও ঘটতে দেখি তার কিন্তু সর্বাত্মক বিরোধিতা করব, প্রতিবাদ করব এবং আমরা কিন্তু পিছিয়ে যাব না। যারা পিছিয়ে দেওয়ার চেষ্টা করছেন, সভ্যতার চাকাকে পিছন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তাদেরকে হুঁশিয়ার করছি, আমরা কিন্তু সেটা আপনাকে করতে দেব না। পরিষ্কার বুঝে রাখুন, করতে দেব না। সতর্কতা বার্তা পরিষ্কারভাবে বুঝে নেওয়ার চেষ্টা করুন। কোনো ব্যক্তি, তিনি আপনার সন্তান হোক, তিনি আপনার হাজব্যান্ড হন, তিনি আপনার ওয়াইফ হন, তিনি আপনার মা হন, বাবা হন, যে হন, কিনশিপ থাক না থাক, আপনার সম্পত্তি হতে পারে না। কেন বলছি এই কথা? শুভপ্রসাদ নদী মজুমদার বলবেন, সরাসরি তারপরে প্রসঙ্গে যাব। শুভদা, পরশুটি কী ঘটনা ঘটলো? আচ্ছা, ওটা বলার আগে একটা বলি, তুমি আমাকে যেভাবে পরিচিত করলে সেটা আমি ভীষণ রকম দ্বিধাগ্রস্ত না, এটা হলাম। তো ফ্যাক্ট প্রত্যেকটা। যাই হোক, সেটার যদি অংশ যদি আমার গোটা জীবনে যদি একটা মুহূর্তের জন্য সত্য হয়, একটা অংশ, গোটাটা নয়, যতটা বলেছো তার একটা অংশ যদি সত্য হয়, আমার জন্ম সার্থক, সেটা নয়। যাই হোক, আসলে পরশুদিন যে ঘটনাটা ঘটেছে, এটা বর্ধমান শহর। এই বর্ধমান শহরে যদি আমি রাজনৈতিকভাবে ভাবি, এই শহর বিনয় চৌধুরীর শহর। আমরা অন্য চিন্তাধারার লোকেদের কথা ভাবি, যদি নারায়ণ চৌধুরীদের শহর। এই 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 শহরে তো, এই শহরে শাহেদুল্লাহ ছিলেন, মনসুর হাবিবুল্লাহ ছিলেন। এই শহরে তো বিভা কুনার ছিলেন। এই শহরে আমি নিজের চোখে গৌরী ব্যানার্জিকে দেখেছি, রাজলক্ষ্মীর দিকে দেখেছি, মহিলা অ্যাক্টিভিস্ট। এই শহর নীলাদির শহর, নীলাকরের শহর। সেই শহরের রাজপথে দুপুরবেলা পরশুদিন আমি যেটা দেখেছি, সেটা কখন হতে পারে আমি ভাবিনি। আমি গাড়ি দিয়ে আসছিলাম বিশ্ববিদ্যালয় থেকে স্টেশনের দিকে, জিটি রোডের ওপরে, এই খাগড়াগড়ের আশেপাশে, এদিক ওদিক কোথাও। মানে যারা জানেন না তাদের উদ্দেশ্যে, শহরের খুব মানে প্রাণবন্ত লোক, জনবহুল একটা জায়গা। এবং দুপুরবেলা, মানে তখন এই একটা বাজে, 1:01 বাজে। হঠাৎ দেখি রাস্তার ঠিক মাঝখানে, সাইডে নয়, মাঝখানে, একদম মাঝখানে, এদিকে রাস্তা এদিকে রাস্তার মাঝখানে যে ডিভাইডার, তার একটা এজের মধ্যে দাঁড়িয়ে একটি ভদ্র পোশাক পরিচ্ছদে ভদ্র মহিলাকে একজন পুরুষ বেধড়ক মারছে, কিল, ঘুষি, লাথি, হাতে কি একটা ছিল ওদের মারছে, এবং সেই মহিলা আর্তনাদ করছেন, চিৎকার করছেন, মাগো মাগো করে চিৎকারছেন। অথচ পাশ দিয়ে টোটো যাচ্ছে, বাইক যাচ্ছে, গাড়ি যাচ্ছে, মানুষ হেঁটে যাচ্ছে, কারণ নজরে পড়ছে না, এটা কখনো হতে পারে না। আমি দেখে হকচকিয়ে গেছি। প্রথমে গাড়িটা স্লো করে আমি জানলা দিয়ে বলছি, ভাই মারছেন কেন? সে কোনো সাড়াই দিচ্ছে না, মেরেই যাচ্ছে। ভদ্রমহিলা কী চিৎকার কী বলবো। আমি না পেরে লাফ মেরে গাড়িতে নেমেছি। আমার সঙ্গে গাড়িতে একজন মহিলা ছিলেন, পেছনে আরেকজন ভদ্রলোক ছিলেন, পাশেও একজন ছিলেন। তো এমন একটা জায়গায় দাঁড়িয়েছি যে ঠিক ঘেঁষে, গাড়ির বাঁ দিকটা ঘেঁষে একটা বাস দাঁড়িয়ে গেছে, ডান দিকটা এজ ঘেঁষে, ফলে এরা কেউ গাড়ি থেকে বেরোতে পারছে না। আমি লাফ মেরে বেরিয়েছি, আপনি মারছেন কেন? সে প্রথম উত্তরই দেয় না, কিছুই না, সে মেরেই চলেছে। আমি তার গায়ে হাতে ধরে আমি বললাম, ভাই মারছেন কেন? বলছে আমার বউ। আমি না, আপনার বউ হলে কি মারার অধিকার হয়ে যায়? এটা ব্যক্তিগত সম্পত্তি। তখন একজন বয়স্ক সর্দারজি ওদিক থেকে উঠে এসে, এই মারছেন কেন? উনি এসে ইন্টারভিউ করেন। তাই একটু হয়, ভদ্রমহিলা পিছিয়ে যান। এদিকে আমি ফিরে আসি গাড়ি দিয়ে, নিজে বিড়বিড় করতে আসি, আশ্চর্য, বউ হলে মারা যায়, ব্যক্তিগত সম্পত্তি বলতে। হঠাৎ দেখি সে ওই দিক থেকে একটা অমুকের বাচ্চা, সবচেয়ে খারাপ একটা কথা বলেছে, আমার বুকে আমার তুষশালা কে বলার কে বলে আমাকে মারতে আসছে। আমি তো গাড়িতে উঠে গেছি, সেটা টান মেরে আমার গাড়ির দরজা খুলেছে, আমার টানার চেষ্টা করছে। আমি পাটাকে এমনি করে ওর বুকের মধ্যে ঠেকিয়ে দিই, তাই তো ঠেকিয়ে দেওয়া, সে হাত দিয়ে আমাকে ধরতে পারছে না, পা দিয়ে এমনি ঠিক রিফ্লেক্সে হয়তো আমাকে টেনে আনবে। এবং সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু লোক এসে, এই ওর বউর সাথে মারছে, তো তোমার কী হয়েছে? হ্যাঁ, তোর কী হয়েছে? বা ওরই হয়তো বন্ধু বান্ধব, জানি না, হুলুস্থুল লেগে গেছে। এবার আমার গাড়ির লোকেরাও নামতে পারছে না, চারধারে এমন সে কিছু লোক এসে ঢুকে যায়। আমারও একজন পরিচিত, আমার বিশ্ববিদ্যালয়ের সহকর্মী, সেও দেবব্রত, সে এসে হাজির হয়। এবং যিনি মার খাচ্ছিলেন সেই মহিলাও পেছন থেকে ওই লোকটাকে টানার চেষ্টা করে। সেই লোকটা একটু মানে পেছন দিয়ে টান খেয়ে সরে যায় সামনে থেকে। তোর কজন এসে বলে, আপনি কি সরে যান। এবার সবচেয়ে আশ্চর্য বিষয় লাগলো, যিনি মারছেন একজন মহিলাকে দিন দুপুরে রাস্তায়,
তিনি সেখানে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছেন, আর যিনি তার প্রতিবাদ করলেন আমাকে ওখান থেকে পালিয়ে আসতে কোনো ছবি বা কিছু সময় হয়নি তোর আর, তখন পরিস্থিতি ছিল না। তো এবারে যে ঘটনাটা ঘটলো, যে আমি ভাবলাম এটা কি খুব তুচ্ছ ঘটনা, মানে এমন হয়েই থাকে আপনি লিখেওছেন, নাকি এটা একটা গুরুতর ঘটনা। কিন্তু গুরুতর ঘটনা যদি হয় তবে মানুষ এত প্রতিক্রিয়াহীন কেন ছিল? তাই মানে আমি হয়তো মার খেতে পারতাম, মার খেতেই পারতাম, কিন্তু আমার মনে হয় আমি যে চলে আসতাম, তবেই যে আমার ভেতরে যে অনুশোচনা এবং অপরাধ বোধ, আমি মঞ্চে উঠে গান গাওয়ার সময় অনেক কথা বলি, বক্তৃতা থেকে অনেক কথা বলি, এগুলো সব আমার কাছে একটা একটা সুবিধাবাদ, একটা দ্বিচারিতা বলে মনে হতো যদি আমি না নামতাম। তাহলে আমাকে নামতে হলো। কিন্তু আমার খালি কষ্ট লাগছে যে মানুষটা রাস্তায় এভাবে মারে তার স্ত্রীকে, সে বাড়িতে কি করে। এবং এই মহিলাকে তো আমার মুখচ্ছবিটা আমার মনের মধ্যে চিরস্থায়ী গাঁথা রয়ে গেছে, যদি এই প্রশ্ন আর কখনো দেখবো না হয়তো। কিন্তু আমি শুধু ভাবছি রাত্রিবেলা বাড়িতে ওনার উপর আর কতটা অত্যাচার হলো, এবং এই মানুষগুলো কি এখনও মনে করে, যে এই মানুষটি কি এখনও মনে করে যে যা করেছে ঠিক করেছে, এটার অধিকার। আমার মনে হলো যেন ওর একটা স্ত্রীকে, নিজের স্ত্রী আমার সম্পত্তি আমার মারার গণতান্ত্রিক অধিকার, ন্যায়সঙ্গত অধিকার আছে, এই লোকটা আমার অধিকার খর্ব করছিল, সুতরাং একে মারতে হবে, এইরকম একটা। আমি মনে হয় এই বর্ধমানের সুকুমার সেনের শহর, এই শহর, এই রাজকরজি ছিলেন, কবি ছিলেন, যার কবিতা পড়ে আমরা বড় হয়েছি। এই শহর শ্যামলদার ছবি আঁকেন, তার শহর। এই শহর দেবেশদার শহর। এই শহর গোপাদি অভিনয় করতেন। এই শহরে যে একটা মনীষা, এই শহরে বৈদগ্ধ, এই শহরে যে প্রতিবাদের যে একটা যে ঐতিহ্য, পরম্পরা। বর্ধমানকে চিনেছি তার প্রতিবাদ দিয়ে, বর্ধমানকে চিনেছি তার ন্যায়সঙ্গত অধিকারের পক্ষে সোচ্চার থাকা দিয়ে। সেইখানে রাজপথে একটি মহিলা এইভাবে শারীরিকভাবে আক্রান্ত হলেন, অথচ মহিলাটির পাশে সেই সময়ে কেউ দাঁড়ালো না। এমনকি মহিলাটিকে মারাটিকে যুক্তিগ্রাহ্য করার যে এই প্রচেষ্টাটি, কি এই শহরটা বা এই সময়টা এতটা পচন হয়ে গেল, এইটি আমাকে খুব পীড়িত করছে। এইটি আর কি বলবো। আমি কেন এই কথা বলেছিলাম শুরুতেই, যে পিছিয়ে যাচ্ছি আমরা, মানে পিছনের দিকে এগিয়ে যাচ্ছি, সভ্যতার চাকা ঘুরছে, মনুবাদী সংস্কৃতি, এগুলো তো ঠিক কথার কথা নয়। আধিপত্যবাদ, হয়তো এই যে মানুষগুলো, এরা হয়তো শারদোৎসবে মাতৃপুজো করে, এরা তো কালী পুজোর সময় তিলক লাগিয়ে ভক্তি মা মা করে ডাকে, হ্যাঁ, মায়ের পূজা, এরা মাতৃ উপাসক হয়তো, কিন্তু সে ঘরের মাকে সে সম্মান করে। একজন মানুষ, মাটা আমি ছেড়ে দিলাম, একজন মানুষ। আর 2 নম্বর কথা হচ্ছে, ওই যে আমার বউ, আর তোমার যে বউ নাও হয় তাও কি তোমার মারার অধিকার আছে? বউ হলেও কি মারার অধিকার আছে? একদম খুব সতর্ক করছি, মানে আপনারা যেখানে দেখবেন। আমার আরেকটা জিনিস আমি খুব ভাবছি, ধরো আমি কাল পরশুদিন রাত্রিবেলা ফেসবুকে এই কথাটা না লিখে যদি আমি ধরো এই রাষ্ট্রের বিরুদ্ধে কিছু লিখতাম, এদেশের কর্ণধারদের বিরুদ্ধে কিছু লিখতাম, বা রাজ্যের কর্ণধারদের বিরুদ্ধে আপত্তিকর কথা লিখতাম, তবে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর লোক আমার বাড়ি এসে পৌঁছে যেত। কিন্তু এরকম একটা সমাজের এরকম একটা পচন সংক্রান্ত সতর্কবার্তা দিয়েছি, এটা কি আইন শৃঙ্খলা বাহিনী কারো থাকে? ট্রাফিকের কথা বলছি না, এরা তো ট্রাফিক পুলিশ ছিলেন না, এরা কেউ ছিল না। সোশ্যাল মিডিয়া তো, সামাজিক গণমাধ্যম তো সবসময় একটা নজরদারির মধ্যে থাকে। আমি এটা বলছি, আমি যে রাষ্ট্রের বিরুদ্ধে বলতাম আজ ফেসবুকে, আমি যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির বিরুদ্ধে আপত্তিকর কথা বলতাম, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলতাম, রাজ্যপালের বিরুদ্ধে বলতাম, এমনকি বিরোধী দলনেতার বিরুদ্ধে বলতাম, তাও আমার বাড়িতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর মানুষ চলে আসার নোটিশ চলে আসার সম্ভাবনা ছিল। মানে কিন্তু এত বড় একটা ঘটনার কথা বললাম, এটা কি কারো শ্রবণেন্দ্রিয়তে গিয়ে প্রবেশ করলো, কারো দর্শনেন্দ্রিয়তে গিয়ে প্রবেশ করলো, কেউ চোখে পড়লো না যারা নজরদারি করেন? বা এটা কি শুধুমাত্র আমার একটি ফেসবুকের পোস্টের প্রতিবাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে? এটা কি শহরের প্রতিবাদের কণ্ঠের মধ্যে এই ধরনের একটি ঘটনা, এই শহরের অবনমন, এই শহরের আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতির, এই শহরের নারীর মর্যাদার অবস্থান যে জায়গায় গেছে, নারীর নিরাপত্তা যে জায়গায় গেছে, ঘরের ভেতরে এবং ঘরের বাইরে, এটা তো একই সময় গার্হস্থ্য হিংসার একটা অত্যন্ত শোচনীয়
পরিস্থিতির দিকেও দৃষ্টি আমাদের আমাদের চোখ খুলে দেখিয়ে দিচ্ছে, এবং একই সঙ্গে রাজপথে যে নারীর নিরাপত্তাহীনতা সেটাও দেখিয়ে দেয়। ফলে এটা শুধুমাত্র একজন মানুষ, যে মানুষটা দেখেছিল হয়তো নেমেছিল, তার একটি ফেসবুক পোস্টের প্রতিবাদের মধ্যে কি এবং সেই মানুষটা আপনি ঘটনাচক্রে সীমাবদ্ধ পরিচিত মানুষ থাকাটা কি খুব সুবিচার হবে এই শহরের প্রতি করা? সেটা আমার এর চেয়ে বিষয়ে আর বলা আমি আমার চ্যানেলের প্রত্যেক দর্শকের কাছে, সারা পৃথিবীতে বাঙালি ছড়িয়ে ছিটিয়ে আছেন, আমি জানি আমার দর্শক, যেখানে দেখবেন এই ধরনের ঘটনা ঘটছে, অবশ্যই গ্যাজেটের সুবিধা নেবেন। আফ্রিকান, আমার চ্যানেল যেহেতু বাঙালি দেখেন, আমার চ্যানেল যেহেতু বাঙালি যারা দেখেন, শুনবেন জানবেন। এবং এই নিয়ে আবার কথা বললে দীর্ঘায়িত হবে, মানে এটা শুভদা কিন্তু আপনি বর্ধমান শহর বলে বলছেন, এটা শুধু বর্ধমানের চিত্র নয়, এই সোশ্যাল ফেব্রিকটা আবার তৈরি আসলে হচ্ছে। কি ঘটনাটা হচ্ছে, আপনি একটা কথা উল্লেখ করলেন, তো আপনি নিজেই বললেন যে আমার স্ত্রী, অতএব তাকে ওন করার যে একটা পোজেস করার যে একটা টেন্ডেন্সি, এটা একটা সোশ্যাল ফেব্রিক বলে আমার মনে হয়। এবং আসলে কি আমাদেরকে তো মানে উই শ্যাল হ্যাভ টু অ্যাক্ট লোকালি, একদম টু চেঞ্জ থিংস গ্লোবালি। হ্যাঁ, গ্লোবালি যদি আমাকে ভাবতে হয়, আমাকে অ্যাক্ট করতে হবে আমার স্থানিক জায়গা থেকে, আমার একদম যেটা ইমিডিয়েট নেইবারহুড, ঠিক আমার, হ্যাঁ সেটাই। গ্যাজেটের সুবিধা নিন, গ্যাজেটের মানে টেকনোলজির সুবিধা নিন, মোবাইলে ছবি তুলে রাখুন, একদম ছবি তুলে রাখুন। মানে পুলিশ প্রশাসন কি করবে, এত মহিলা থানা, এত তৎপর প্রশাসন, এত কিছু, এবং শহরের প্রাণকেন্দ্রের মতো একটা জায়গায় সেখানে পুলিশ নেই, ট্রাফিক নেই কেন, আমি তো এটাও বুঝতে পারছি না। সে গুরুত্বপূর্ণ জায়গা, ট্রাফিক পুলিশ নেই কেন? অন্য প্রসঙ্গে যাব, অনুরোধ করছি প্রত্যেককে, এই ধরনের ঘটনা দেখলেই পুরুষ নারী নির্বিশেষে আপনারা ছবি তুলে রাখবেন। সোশ্যালি তাদেরকে এক্সপোজ করতে হবে, একদম এক্সপোজ করতে হবে। পরের বিষয়ে আসবো, শুভদার যে অসম লড়াই, এনআরসিতে একদম শেষে আসবো, খুব গুরুত্বপূর্ণ বিষয়। শুভদা, এই যে রূপকথার মতো লড়াই, এবং আপনার এই লড়াইটা আমি ব্যক্তিগতভাবে জানি যে আপনার যে ভার্ডিক্ট আপনি পেলেন, এটা একটা খুব গেম চেঞ্জিং একটা ভার্ডিক্ট। এই বিষয়টা কিভাবে লড়াই শুরু হলো, কি কি অন্যায় হলো, এবং কি তার প্রতিকার হলো, সুপ্রিম কোর্টের কি রায় হলো, টোটালটা যদি একটু বলেন। খুব ছোট্ট করে বলি যে আমরা যারা বিশ্ববিদ্যালয়ে চাকরি করি বিভিন্ন স্তরে, একটা সময় অবধি প্রত্যেকে একই সময়ে অবসর গ্রহণ করতো 60 বছর বয়সে। শুভপ্রসাদ নন্দী মজুমদার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একজন আধিকারিক, ফ্যাকাল্টি কাউন্সিল অফ সায়েন্সের তিনি হচ্ছেন সেক্রেটারি এখনও, এবং সেই পদে থেকেই তিনি রিটায়ার করেছেন। তার আগে দীর্ঘ একটা সময় তিনি অধ্যাপনা করেছেন। কাহিনী বলুন। বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, বিশ্ববিদ্যালয় অধ্যাপক, বিশ্ববিদ্যালয় আধিকারিক সকলে 60 বছর বয়সে রিটায়ার করতেন। এটা আগে ছিল নিয়ম। একটা সময়ের পর রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত তারা 65 বছরে অবসর গ্রহণ করবেন। এখন আমরা যারা আধিকারিকের চাকরি করি, তার বিশেষ কতগুলো পদের মধ্যে চাকরি পাওয়ার জন্যে ন্যূনতম যোগ্যতার ক্ষেত্রে দুটো আবশ্যিক যোগ্যতা থাকা প্রয়োজন। হয় একজন কেউ 10 বছর অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে কাজ করবেন, অথবা 10 বছর কলেজ বা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার কাজের সঙ্গে যুক্ত থাকবেন, তবেই তিনি বিশেষ কিছু পদের জন্য রেজিস্ট্রার, কন্ট্রোলার, ডেপুটি কন্ট্রোলার, ডেপুটি রেজিস্ট্রার, সেক্রেটারি ফ্যাকাল্টি কাউন্সিল, সায়েন্স আর্টস, আন্ডার গ্রাজুয়েট কাউন্সিল, এইগুলো পদে চাকরি পাওয়ার জন্য ন্যূনতম যোগ্যতা হচ্ছে হয় তিনি 10 বছর অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে থাকবেন, অথবা 10 বছর কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় থাকবেন। এটা এখন দেখা যাচ্ছে যারা টিচিং থেকে আসবেন তারা টিচার থাকলে 65তে রিটায়ার করছেন, কিন্তু এখানে চলে এলে তখন রিটায়ারমেন্ট 60-এ হবে। ফলে যারা টিচিংয়ে ছিলেন তারা অনেকে আসতে চাইছেন না। সেই জন্য সরকার সিদ্ধান্ত নেয় যে রেজিস্ট্রার পোস্টের প্রথমে ঠিক হয় এদের অবসরকালীন এটা হবে 65, এবং ঠিক হয় যে প্রথম এই রেজিস্ট্রার এবং আমাদের মতো পোস্টগুলোর ক্ষেত্রে হয় একটা অদ্ভুত জিনিস হয় যে যারা টিচিং ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন, অন্তত 10 বছর টিং আছে, তাদের অবসর গ্রহণের বয়স হবে 65, যারা টিচিং থেকে আসেনি তাদের 60। এটা একটা খুব অদ্ভুত বিষয়, কারণ চাকরি পাওয়ার সময় টিচিং থেকে এসছেন কে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রেশন, দুজনকে ইকুইভ্যালেন্স দেওয়া হচ্ছে, দুটোকে সমমর্যাদা দেওয়া হচ্ছে, মাইনে এক, কাজ এক, প্রমোশন এক, সব এক। কিন্তু অবসর সময় যিনি টিচিং থেকে এসছেন তাকে বলা হচ্ছে 65, যিনি টিচিং থেকে নেই তাকে বলা হচ্ছে 60। এটা একটা বৈষম্যমূলক জিনিস। যাই হোক, আমার 17 বছর আসামের একটি কলেজের শিক্ষকতা, যে কলেজটি সরকারি কলেজ, এবং সরকারের যে প্রজ্ঞাপন বেরিয়েছিল সেখানে বলা ছিল যে যে কোনো ধরনের স্টেট এডেড কলেজ বা ইউনিভার্সিটিতে 10 বছরের শিক্ষকতার যোগ্যতা থাকলে 65 বছর অবসরের বয়স।
আমি এই 65 করাটার আমি নীতিগত বিরোধী। কারণ নীতিগত বিরোধী তার কারণ হচ্ছে ছেলে মেয়েদের সন্তানদের চাকরির রাস্তা বন্ধ করে বাবাদের চাকরিকে দীর্ঘায়িত করা, এটা নীতিগতভাবে ঠিক নয়। তাই আমি বলেছিলাম আমি 65 চাই না, এবং 65 হওয়াকে আমি সমর্থন করি না। কিন্তু যেহেতু এটা ন্যায়সঙ্গত, এটা আমাকে দিতে হবে, দিলে পরে আমি সেখানে স্বেচ্ছামূলক অবসর নিয়ে চলে যাব। ঠিক। কিন্তু তারা আমার কথাটা বিশ্বাস করলেন না। ওরা উল্টে একটা অজুহাত ধরলেন যে না না, আপনার তো চাকরিটা হচ্ছে আসামে, আসামে তাতে কি সরকারের প্রজ্ঞাপনে কোথাও লেখা নেই এটা আসাম বলে? অল ইন্ডিয়া পার্সপেক্টিভ ছিল তো। কারণ প্রথমত কথা হচ্ছে কলেজ ইউনিভার্সিটির টিচিংটা হচ্ছে ইউজিসি নিয়ন্ত্রিত। তার যে বেতন কাঠামো, তার যে চাকরির যে তার ন্যূনতম যোগ্যতা, তার যে পদোন্নতির যে শর্ত সারা দেশে এক। ফলে এইটা একেবারেই মানে ওই ইউজিসি নিয়মের বিরোধী, এবং এটা ভারতের সংবিধানে যেখানে আর্টিকেল 14-এ ইকুয়ালিটির কথা বলা হচ্ছে তাকে কোথাও লঙ্ঘন করে। তো আমি এর বিরুদ্ধে মামলা করি হাইকোর্টে। হাইকোর্টে মামলা করার পর আমি জিতে যাই, দুটো বোধহয় হিয়ারিংয়ে জিতে যাই। যে মুহূর্তে জিতে যাই তখন আমি ঠিক করে যাবো যে জিতে গেলাম, এখন আমি স্বেচ্ছা অবসর নিয়ে নেবো। আমি বললাম যে সেটা অগাস্ট মাস ছিল 2023 সালে। আমি বললাম স্যার আমি জিতে গেছি, এবার আমি ছেড়ে দেবো। বললেন যে না না, এই ভর্তিটা একটু কাজটা শেষ করে যান। হ্যাঁ না ঠিক আছে, এই পুজো অবধি আমি আছি। ও মা, দেখলাম ওরা ডিভিশন বেঞ্চে চলে গেলেন, এবং রাজ্য সরকারও গেল, এবং গিয়ে বলছে যে এইটা, এবং তারপরে নানা ধরনের শুরু হলো যে এই ধরনের কথাবার্তা, নানা ধরনের রাজনৈতিক মানুষ ঢুকে গেলেন, রাজনৈতিক উকিলরা ঢুকে গেলেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে দামি দামি উকিলকে নিয়োগ করা হলো, এবং অদ্ভুতভাবে ডিভিশন বেঞ্চে আমার উকিলের অনুপস্থিতিতে সেটার ওপরে একটা স্থগিতাদেশ। তারপর একটা অদ্ভুত প্রক্রিয়াতে সেটা আমার ডিভিশন বেঞ্চের জয়টাকে বাতিল করে দেওয়া হলো। সেটা তার মধ্যেও মানে একদম পুরোপুরি বোঝা যাচ্ছে এটার মধ্যে একটা রাজনৈতিক নানা ধরনের ছড়াপড়া আছে। যখন এটাই হলো তখন আমি ঠিক করে যে আমি লড়াই সুপ্রিম কোর্টে যাবো। আমি বলেছিলাম বিশ্ববিদ্যালয়ে, আপনারা যদি আমাকে না দেন, আপনারা যদি দেন 65, যেদিন দেবেন তার পরের দিনই আমি স্বেচ্ছা অবসরে আমি আমার অধিকারটা বুঝে নেব। হ্যাঁ, অধিকারটা শুনিস, তাহলে পরের দিন আমি ভলান্টারি রিটায়ারমেন্টে কাগজ দিয়ে দেবো। আর যদি না দেন, আমি ঘর বাড়ি বিক্রি করে হলো, সুপ্রিম কোর্ট ঘুরে এলো, আমি লড়াই করে জিতবো, তারপর ছেড়ে দেবো। নৈতিকতার প্রশ্ন। নৈতিকতা। তো স্বাভাবিকভাবে আমি সুপ্রিম কোর্টে যাই। সুপ্রিম কোর্ট এই বিষয়টাকে মানে আকাশ দিয়ে পড়েছেন যে এমন একটা ঘটনা ঘটতে পারে। তুমি একটা লোককে চাকরি দেওয়ার সময় কোন স্টেট দেখলে না, রিটায়ারমেন্টের সময় বলছে কোন স্টেট, এবং সুপ্রিম কোর্ট এটাও বলছে চাকরি দেওয়ার সময় তোমার কাছে টিচিং থেকে কে এলো আর কে টিচিং থেকে আসেনি, দুজন যদি এক হয়, সমগোত্রের হয়, অবসরকালীন সময় তুমি কেন কথা বলবে বলে সুপ্রিম কোর্ট রায় দেয় এই গত জুলাই মাসের 30 তারিখে। ওই ডিভিশন বেঞ্চের রায়কে বাতিল করে দেয়। আমার অবসরের যে তারা নির্দেশ দিয়েছে তা বাতিল করে দেয়, করে আমি 31 তারিখে বিশ্ববিদ্যালয়ে এসে সুপ্রিম কোর্টের রায়টার প্রতিলিপি দিই এবং কাজে আরেকবার যোগদান করার চিঠিও দিই। তারপর আশ্চর্যের বিষয়ে বিশ্ববিদ্যালয় বলছে না, হায়ার এডুকেশনের পারমিশন নিতে হবে। সে কি উপাচার্য বলছে, সুপ্রিম কোর্ট বলেছেন তো। আমি বললাম স্যার, হায়ার এডুকেশন বলুন, আপনি বলুন, আমি বলি, সবার উপরে সুপ্রিম কোর্ট। হ্যাঁ, এটা না করলে কিন্তু আপনার আদালত অবমাননা হবে। আপনি আমাকে আদালত অবমাননার মামলা করার দিকে ঠেলে দেবেন না। বলে না না না, আমি রাজ্য সরকারকে বলছি। অথচ রায় বেরোলো 30 জুলাই, 31 জুলাই আমাকে পেনশন দিয়ে দিল বিশ্ববিদ্যালয়। এটা দিতে পারে না, সুপ্রিম কোর্ট চাকরি ফিরিয়ে দিয়েছে। তারপরেও যিনি ওই পদে কাজ করছিলেন তাকে দিয়ে কাজ করাচ্ছে, আবার আগস্ট মাসে পেনশন দিল। আমি 15টা রিমাইন্ডার দিলাম যে আপনারা সুপ্রিম কোর্টের রায়টা বাস্তবায়ন আপনি কন্টেম্প্ট করেননি বলছি। তখন তারপরে শেষ 3টি চিঠিতে লিখলাম আপনারা কিন্তু আমাকে আদালত অবমাননার মামলা করার দিকে যেতে বাধ্য করছেন। তারপরেও আবার পেনশন দেওয়া হয় পরপর 2 মাস। তারপরে আমি সেপ্টেম্বর মাসের 22 তারিখে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলাটি এটি গৃহীত হয়। 23 তারিখে মামলার ডায়েরি নম্বর পড়ে। 23 তারিখেই বিকেলবেলা রাজ্য সরকারের উকিলের কাছে সার্ভ করা হয় পিটিশনের অ্যাডভান্স কপি। সেইটাই পেয়ে তড়িঘড়ি রাজ্য সরকার বুঝে যেটা সাংঘাতিক হয়ে গেছে, এবারে আদালত অবমাননা হবে,
সঙ্গে সঙ্গে রাজ্য সরকার বলে তোমরা বিশ্ববিদ্যালয়কে বলো এটি বাস্তবায়ন করার জন্য। তারপরেও 24 তারিখে বিশ্ববিদ্যালয়ে রাজ্য সরকারের কাছ থেকে এই চিঠি পেয়েছে যে সুপ্রিম কোর্টের আদেশটি অবিলম্বে এটা বাস্তবায়ন করো। তারপরেও তারা সন্ধ্যে 6টার সময় আমাকে আবার তৃতীয়বার পেনশন দেয়। তারপরে বোধ হয় কয়েকজন বলে যে তোর সর্বনাশ হয়, রাত্রি 10টার সময় দেখি সন্ধ্যে 6টায় পেনশন, রাত 10টায় চিঠি। সেটা চিঠিটা ভুলভাল চিঠি যে আপনি অনতিবিলম্বে যোগদান করুন। এবারে আন্ডারসাইন্ড ভিসি না, রেজিস্টার ভিসি, আন্ডার দ্য অর্ডার ভিসি রেজিস্টার জানাচ্ছে। এবারে আমি তো আদালত অবমাননা মামলাটা করে দিয়েছি, তার ধাক্কাতে আমাকে পাঠিয়েছে। এখন যদি এটা না করতাম এই জয়েনিংটাও ওরা করাতেন না। এখন এই রায়টা খুব যুগান্তকারী রায়, আমি নিজেও বুঝতে পারিনি এতটা যুগান্তকারী। কারণ এই রায়টা যেদিন বেরিয়েছে, মানে রায়টা বেরোনোর পর এখানকার সংবাদ মাধ্যমে খুব বেশি প্রচারিত হয়নি, ঠিক, কিন্তু দিল্লি এডিশন টাইমস অফ ইন্ডিয়াতে পরের দিন 2 কলাম ফার্স্ট পেজে নিউজ হয়েছে। এবং ভারতবর্ষের যত ল জার্নাল আছে, লাইভ ল থেকে ইন্ডিয়া কানুন থেকে শুরু, সব ল জার্নালে বিস্তারিত পরের দিনই এই মামলা সম্পর্কে বেরোয়। এবং এই জাজমেন্টের বৈশিষ্ট্য দুটো, আমি জাজমেন্ট সঙ্গে বেশি কথা না বলি। এই জাজমেন্টের ওপরে লেখা আছে রিপোর্টেবল। রিপোর্টেবল জাজমেন্টটা খুব ল্যান্ডমার্ক জাজমেন্ট। রিপোর্টেবল মানে হচ্ছে এই জাজমেন্টটা শুধুমাত্র এই ব্যক্তির এই বিশেষ মামলার নিরিখে নয়, এই জাজমেন্টটা একটা পলিসি ডকুমেন্ট হয়ে রইল। একই ধরনের ঘটনা ভারতবর্ষের যে কোনো ধরনের সার্ভিসে যে কোনো রাজ্যে কেন্দ্রে হলে এটাই হবে নীতি সংক্রান্ত নির্দেশিকা। এটা খুব রেয়ার, মানে এমনিতে সুপ্রিম কোর্টের যে কোনো জাজমেন্টই কোর্টেবল, কিন্তু এটার ক্ষেত্রে আর এটাই একটা ডকুমেন্ট। আর 2 নম্বর হচ্ছে আদালত বিশ্ববিদ্যালয় এবং রাজ্য সরকারকে জরিমানা করে, যেটাকে বলে কস্ট করা। এটা কিন্তু ক্ষতিপূরণ নয়, জরিমানা। ক্ষতিপূরণ আলাদা বিষয়, জরিমানা কস্ট করা। এটা কেন গুরুত্বপূর্ণ? টাকার অঙ্ক খুব বেশি নয়, 50,000 টাকা, কিন্তু এটা অর্থের দিক থেকে তাৎপর্য একদমই তাই। তার কারণটা হচ্ছে, এটার অর্থ হচ্ছে যে আদালত মনে করছে এই যে ওনার প্রতি যে অবিচারটা হয়েছে, এটা কোনো ভুল জানার থেকে বা একটা ভুল ব্যাখ্যা থেকে বা ভুল প্রজ্ঞাপনের জন্য হয়েছে তা নয়, এই লোকটার পেছনে ব্যক্তিগত অসুবিধা থেকে এটা করা হয়েছে, এই সত্যের স্বীকৃতি হিসেবে জরিমানা করে। ফলে এই দুটো দিক এবং অর্থদণ্ড গুরুত্বপূর্ণ। হ্যাঁ। তো তারপরে তো এরা জয়েন করাতে বাধ্য হন। তারপরেও এখনও পুরোপুরি রায়ের বাস্তবায়ন হয়নি, অনেক কিছুই হয়নি। এবং সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলাটি কিছুদিন আগে ওঠে। সুপ্রিম কোর্ট বিশ্ববিদ্যালয় উপাচার্যকে, এটাও একটা খুব নজিরবিহীন ঘটনা, সুপ্রিম কোর্ট বিশ্ববিদ্যালয় উপাচার্যকে শোকজ করেছেন। শোকজের কারণ হচ্ছে, কেন রায় বেরোনোর পরও আমাকে জয়েন করাতে 56 ডেজ 56 দিন দেরি হলো? কেন রায় বেরোনোর পরও ওই পদে অন্য একজনকে কাজ করানো হলো? কেন রায় বেরোনোর পরও পরপর 3 মাস পেনশন দেওয়া হলো? এই প্রশ্নে শোকজ করেছে। এটাও খুব মানে একটা ব্যতিক্রমী বিষয়। এই লড়াইটা আসলে কি, ওই রায়ের মধ্যে একটা কথা সুপ্রিম কোর্ট বলেছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিক থেকে। বলেছে যে ডিভিশন বেঞ্চের এই অর্ডার এবং রাজ্য সরকারের এই যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাকে মান্যতা দিয়ে যে ডিভিশন বেঞ্চের অর্ডার, এই অর্ডারটি ভারতের সংবিধানে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, যে উই এর যে সমতার কনসেপ্ট, তাকে লঙ্ঘন করেছে। এই কথাটি সুস্পষ্ট ভাষায় রায়ের মধ্যে লেখা। এটা হচ্ছে এই রায়ের সবচেয়ে বড় রাজনৈতিক তাৎপর্য। মানে এটা খুবই মানে থ্রিলিং, এবং গোটা ব্যাপারটা অত্যন্ত একটা ল্যান্ডমার্ক একটা। কোর্ট আমাকে এটাও বলেছে যে আমার তো অনেক টাকা খরচা হয়েছে, স্বাভাবিক। হ্যাঁ, যদিও সুপ্রিম কোর্টের তুলনায় অনেক কম খরচা হয়েছে, বেশিটা খরচাটা হাইকোর্টে হয়েছে, সেটা কোর্ট বলেছে। ওই জরিমানাটা এটা আলাদা বলেছে। আমার যদি মনে করি যে আমার ক্ষতিপূরণ আমি চাই, তবে আইনসঙ্গত পথে যেভাবে ক্ষতিপূরণ চাইতে হয় সেভাবে চাইলে কোর্ট বিবেচনা করবে। আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আইনসঙ্গত বা যেভাবে চাইতে হয়
আমি দাবি জানিয়েছি আমার যে খরচা হয়েছে সেই খরচা ক্ষতিপূরণ করার জন্যে। সেটা যদি ওরা বিবেচনা না করেন সে বিষয়টিও সুপ্রিম কোর্টে একদম নজরে যাবে। লড়াই ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না। সেই টাকাটা আমি তারপরে যা খুশি করি, একদম সেই টাকাটা আমি হয়তো দান করলেন, যা খুশি করবো। আপনি রসগোল্লা খান, আপনি দান করুন, কারোর দেখার বিষয় না। আমার আরেকটা বিষয়ে বলার আছে, সেটাও আমি কোর্টের নজরদারিতে আনবো, সেটা আমি ঘোষণা করে দিচ্ছি। কারণ এই মামলাটি যারা রাজ্য সরকার বা বিশ্ববিদ্যালয়ে যারা লড়েছেন তারা কিন্তু সরকারি টাকায় লড়েছেন, তাই তো, জনগণের টাকায় তাই তো, লড়েছেন। সেই টাকাটাও কিন্তু আমারও টাকা, মানে তাই আমাদের টাকা। ফলে আমি কোর্টের কাছে বলবো এইটার মধ্যে যে পার্সোনাল অ্যাকাউন্টেবিলিটি বার করা, কারা এই সরকারি টাকাকে নয় করেছেন, মানে আমার তোমার ট্যাক্সের টাকাকে এইভাবে ব্যক্তিগত অসুয়া চরিতার্থ করার জন্য তো ব্যবহার হতে পারে না। মানুষ ট্যাক্সের টাকা দিয়ে বিশ্ববিদ্যালয় রাজ্য সরকার গড়েছে তো সকলের কল্যাণের জন্য, ব্যক্তিগত শত্রুতার মেটানোর জন্য তো নয়। ফলে এইটা চিহ্নিত করে তাদের কাছ থেকে টাকা আদায় করে সরকার এবং বিশ্ববিদ্যালয় বলছেন, এটা যদি সত্যি হয় সেটা আমি কোর্টের কাছে যাব। এটা কারণ ক্ষতিটা শুধু আমার নয়, আমাদের। একদম। এবং এটা কেন এটা একটা চাই আমি, কারণ এই যে সরকারি পদকে ব্যবহার করে যে তুগলকি, একদম ব্যক্তিগত শত্রুতা, মানে আমাকে এখানে একজন কর্তা বলছিলেন যে আপনার সাথে ব্যক্তিগত আমাদের ঝগড়া নেই। আমি আপনার কি করে থাকবে, আপনি তো বিশ্ববিদ্যালয়ের টাকায় লড়েছেন, ব্যক্তিগত ঝগড়া তো আমার, কারণ আমি আমার নিজের টাকায় লড়েছি। তাই তো, আমার তো ব্যক্তিগত, কারণ আমার নিজের টাকা। আপনার তো ব্যক্তিগত কেন হবে, আপনার তো এক পয়সা যাচ্ছে না। কিন্তু এটাকে ওই জায়গাতে এই জবাবদিহিতার মুখে এবং তাদেরকে প্রশ্নবিদ্ধ করে এবং সেখানে চিহ্নিত করে যাদের নিজেদের ব্যক্তিগত অসুয়া চরিতার্থ করার জন্যে সরকারি টাকার নয় হলো। কারণ আমি জানি যে রাজ্য সরকার এবং বিশ্ববিদ্যালয় মিলে এই মামলাতে আইনি যা খরচা করেছে, 5 বছর আমাকে অতিরিক্ত মাইনে দিলে এত টাকা খরচা হতো না, তাই তো, কয়েক কোটি টাকা খরচা করেছে। সেই টাকা যাদের সিদ্ধান্ত এটা হয়েছে তাদের কাছ থেকে নিয়ে নৈতিকভাবে তো এটা হওয়া উচিত, এবং কাছে এবং বিশ্ববিদ্যালয় এটা আরো ইম্প্যাক্টফুল একটা। বিশ্ববিদ্যালয়ে স্থায়ী পদের নিয়োগ নেই, বিভিন্ন বিভাগের মানে ইকুইপমেন্টস নেই, বিভিন্ন মাইনে দেওয়া যাচ্ছে না। যারা অস্থায়ী কর্মচারী কাজ করেন তারা ন্যূনতম মাইনের কাজ করেন, কারণ বিশ্ববিদ্যালয়ের টাকা নেই। তাহলে টাকা নেই, এইভাবে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা দিয়ে উকিল নিয়োগ করা হবে। এবং একজন সামান্য ভিক্ষুক যদি একটা বিড়ি কেনেন দোকান থেকে, সেই টাকাও সেখানে রয়েছে। হ্যাঁ, সেই টাকাও একদমই। এটাই তো গণতান্ত্রিক সাধারণতন্ত্রের বৈশিষ্ট্য। এখানে যিনি ভিক্ষুক বিড়ি কেনেন তারও একটি ভোট, যিনি এই ভিক্ষুকের মধ্যে 1 কোটি লোককে 1 লহমায় কিনে ফেলতে পারে তারও একটি ভোট। 1 ভোট 1 ভ্যালু। হ্যাঁ, সুতরাং এই সাধারণতন্ত্রের যে মৌলিক আদালতের বিষয়ে প্রশ্ন হচ্ছে, শুভদা, আপনি শিক্ষা জগতের সঙ্গে দীর্ঘদিন বিশেষভাবে সংশ্লিষ্ট, একটা প্রশ্ন করি আপনাকে, এবং আপনি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা, আমি এটা ভাবিনি, মানে এটা যদি হয়ে থাকে তাহলে এটা আপনি যদি করতে পারেন তাহলে, মানে আমি জানি না আমার সামর্থ্য কতটুকু, কিন্তু মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং অকুণ্ঠ সমর্থন, সব রকম সমর্থন আপনার পিছনে রইল, সংহতি রইল, শুধু সমর্থন না, সংহতি রইল। না, এটা দিনের পর দিন চলতে পারে না। সব লড়াই আমি জয়ী হব আমি জানি না, এই লড়াইটা আমি জয়ী হয়েছি, এই লড়াইটা শুরু করা দরকার। এই লড়াইটা আমার একটা প্রত্যয় ছিল যে, কারণ এতটা অবিচার, এতটা অগণতন্ত্র, এতটা বৈষম্য এরকম আম্বেদকরের দেওয়া সংবিধানের দেশে হতে পারে না। তো এই বিশ্বাস আমার ছিল, খুব গভীর বিশ্বাস। সেজন্যই আমি খুব কনফিডেন্ট, আমি সবসময় ছিলাম। যদিও আমার কাছে খুব অবিশ্বাস্য ঠিক ছিল, হ্যাঁ, অনেক কিছু তো অবিশ্বাস্য, বিপ্লব তো অবিশ্বাস্য মনে হয়, কিন্তু সেটা হবেই। তো সেরকম আমি আবার বিশ্ববিদ্যালয়ে আমার সেই ঘরে গিয়ে বসবো, আবার এখানকার এই যে ভর্তির প্রক্রিয়া কাজ করব, আবার কর্মীদেরকে নিয়ে কাজ করব, আবার সহকর্মীদের সাথে মিটিং করব, অন্যান্য আধিকারিকদের সাথে বসবো, অন্যান্য অধ্যাপকরা আমার কাছে আসবেন। এটা আমার কাছে অভাবনীয়, অবিশ্বাস্য, কিন্তু আমার কাছে অসম্ভব মনে হয়নি। এটা সম্ভব। মানে রবীন্দ্রনাথের গানে আছে যে
অসম্ভবের নেশায়। একদম। আমার এই অসম্ভবের একটা নেশা কোথাও আমাকে শক্তি জুগিয়েছে। এবং কথা দীর্ঘায়িত হবে, মানে আদর্শের থেকে, নৈতিকতার থেকে বড় শক্তি বোধ হয় আর কিছু নেই, নৈতিকতা। না ধরো প্রিন্সিপাল। না ধরো আমি ছোটোবেলার থেকে যে সমাজটাকে দেখেছি সেখানে আমার খুব ছোটোবেলার কথা মনে পড়ছে যে অমুক ঘুষ খায় লোকে বলতো, অমুক লোকটা ভালো নয়, আর অমুক ভালো বলতে হতো না, কারণ সমাজে বেশিরভাগ লোক ভালো ছিল, বেশিরভাগ লোক সৎ ছিল। এখন অমুক লোক সে সৎ বলা হয়, কারণ সে সমাজের সংখ্যালঘু হয়ে গেছে। ফলে আমরা ছোটোবেলার থেকে যে শিক্ষা পেয়েছি সেই শিক্ষা বা যে সমস্ত মানুষদের দেখেছি বা আমি ধরো একটা মতাদর্শের আলোয় একটা চলেছি, ফলে যে মানুষগুলোকে ধরো বর্ধমান শহরে সুরেন মণ্ডলকে দেখেছি, কালীশঙ্কর পালকে দেখেছি, সামদাকে দেখেছি, রবীন্দ্রকে দেখেছি। ফলে ধরো এগুলো তো খুব সহজাত, স্বাভাবিক, এগুলোর মধ্যে তো বড়াই করার কিছু নেই। আমি সৎ, আমি প্রতিবাদী, এটা বড়াই করার কিছু নেই, এটা তো মানুষের সহজাত গুণাবলী। যিনি সৎ হবেন না তার বিচ্যুতি, তিনি মানুষ নন, তার সম্পর্কে আমরা কথা বলবো। কিন্তু যিনি সৎ তাকে নিয়ে এত কথা বলার কী আছে? এটাই তো স্বাভাবিক, সেটাই তো হবে। যিনি লড়বেন তাকে নিয়ে এত কথা বলার কী আছে? লড়াটাই তো স্বাভাবিক, লড়তেই তো না, হবে। লড়াটা এখন আর স্বাভাবিক না। আমার এই প্রসঙ্গে একটা ছোট্ট আমার ব্যক্তিগত কথা মনে পড়ে গেল। বিয়ের সিজন চলছে, একজন ব্যক্তি তার, আমার ছোটোবেলায় মনে পড়ছে, বাবাকে নিমন্ত্রণ করতে এসেছিলেন আমাদেরকেই আর কি, ছেলের বিয়ের নিমন্ত্রণ। বারবার করে একটা কথার পুনরাবৃত্তি করছিলেন, আমি কিন্তু মেয়ের বাড়ি থেকে কিছু নিইনি, আমি কিন্তু মেয়ের বাড়ি থেকে। বাবা আছে, এটা আপনি বারবার বলছেন, নেবেন না, এটাই তো স্বাভাবিক। মানে আপনি বলেন ট্রেনে উঠে যে আমি টিকিট কেটে উঠেছি, ট্রেনে টিকিট কেটে উঠবেন, বা আপনি কাউকে খুন করে দেবেন না, এটাই তো খুব স্বাভাবিক। এটা আদৌ কোনো মানে উল্লেখযোগ্য বিষয় না। যেমন আমার কিছুদিন আগে একজন বলছিলেন আমি কিন্তু আমার স্ত্রীকে চাকরি করতে দিই। মানেটা কি? মানে আমি এটা সোশ্যাল ফেব্রিক অ্যাকচুয়ালি শুভদা, মানে এইদিকে আমরা পিছিয়ে যাচ্ছি আস্তে আস্তে। আদালতের বিষয় আর একটা বিষয়, মানে আমি এই বিষয়টা একটু নাড়াচাড়া করি ব্যক্তিগতভাবে, সাংবাদিক হিসেবে বলুন, বা সাংবাদিক হয়তো বড় কথা হয়ে যাবে অনেক, একজন শিক্ষার্থী হিসেবে বলুন, আমি একটু অবজার্ভ করি, আপনার মতামত চাইব। শিক্ষা দপ্তরের সঙ্গে আপনি দীর্ঘদিন দপ্তর বা বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট, এসএসসি নিয়ে যে অভূতপূর্ব কেলেঙ্কারি, প্রাইমারি আছে, কলেজ সার্ভিস কমিশন আরও অনেক বড়, মানে জলধি বলা যায়। এটা যদি পুকুর হয়, ওটা যদি নদী হয়, এটা জলধি আর কি। তো সেখানে একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং তৈরি হচ্ছে সামহাও, যে আমি কোনো আইনজীবীর নাম করব না, কোনো মন্ত্রী আমরা কারোর নাম করব না, কোনো ব্যক্তির নাম করব না, আইনজীবীরা দোষী, সুপ্রিম কোর্ট দোষী, এমন একটা ফেব্রিক তৈরি হয়ে যাচ্ছে যে সরকার তো একটু চুরি করে ফেলেছে, তার জন্য এত। এবং সব থেকে যেটা বড়, সিপিআইএম, তৃণমূল, বিজেপি সব সরিয়ে রাখুন শুভদা, একজন মানুষ যিনি কাউকে এক পয়সা উৎকোচ না দিয়ে সৎভাবে নিজের মেধার জোরে চাকরি পেলেন, 10 বছর পর ওয়ান ফাইন মর্নিং তিনি জানলেন যে আমার চাকরি নেই, তার মাথায় ইএমআই এর বোঝা, স্ত্রীর ওষুধ, মা বাবার ওষুধ, সন্তানের দুধের টাকা, হঠাৎ করে তিনি জানলেন আমার চাকরি নেই। এবং এই যে সামাজিক অসম্মান, এর প্রতিকার কি? কে দায়ী এর জন্য? উকিলরা দায়ী, আইনজীবীরা দায়ী, নাকি প্রতিষ্ঠান দায়ী? কে দায়ী? পরিষ্কার দায়িত্ব হচ্ছে যারা নিয়োগকর্তা যারা ছিলেন, নিয়োগের যারা দায়িত্বে ছিলেন, তারা জেনে বুঝে চৌর্যবৃত্তি করেছেন, জেনে বুঝে দুর্নীতি করেছেন। এটা তো মানে গোয়েন্দাগিরি করে বের করা জিনিস না, নয় তো। যখন নিয়োগ প্রক্রিয়াটি তো উকিল নিয়ন্ত্রণ করেন না, নিয়োগ প্রক্রিয়াটি তো সুপ্রিম কোর্ট নিয়ন্ত্রণ করেন না, হাইকোর্ট নিয়ন্ত্রণ করে না। নিয়োগ প্রক্রিয়াটি যদি অস্বচ্ছ হয়ে থাকে, দুর্নীতিতে ভরা থাকে, এবং তার মধ্যে আংশিকভাবেও যদি দুর্নীতি থাকে, আংশিক না পূর্ণভাবে দুর্নীতি, সেটা আলাদা একটা আইনি ব্যাপার। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই দুর্নীতিটা প্রাথমিকভাবে এবং শেষ পর্যন্ত তো নিয়োগের সাথে যারা যুক্ত ছিলেন, তিনি রাজনৈতিক লোক হন, তিনি সরকারি কর্মচারী হন, তিনি শিক্ষা জগতের লোক হন, যারা নিয়োগ প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন, তাদের জেনে বুঝে করা একটি অপরাধ, পাপও নয়। পাপ তো ক্ষমা চাওয়া যায়, অপরাধের সাজা হতে হয়, অপরাধ। ফলে এখানে এই অপরাধীদেরকে লঘু করে অন্যত্র নজর ফেরাবার কোনো মানে নেই। এই আইনজীবীরা ছিলেন বলে দুর্নীতিটি উন্মোচিত হলো, এই আইনজীবীরা ছিলেন বলে এত বড় একটি অব্যবস্থা উন্মোচিত হলো। আমি নিজে দেখেছি যে, আমি বলছি 2014-15 সালে
কলকাতা হাইকোর্ট চত্বরে গিয়ে দেখেছি সেই সময় ছেলেমেয়েরা ঘুরে বেড়াচ্ছে, তাদের এই চরম দুর্নীতির জন্যে তারা চাকরি পায়নি, কিন্তু তারা সেভাবে একটা আইনি সহায়তার জায়গা পাচ্ছে না যাতে বিচারের কাঠগড়ায় তাদেরকে দাঁড় করানো যায়। এত লড়াই করে সেটা সম্ভব হয়েছে। এখন ঘটনাটা হচ্ছে যে সব কিছু একটা জিনিস আছে কি, একটা ধারণা, ইংরেজিতে বলে পারসেপশন। আজকের সমাজে পারসেপশন করা, ধারণা তৈরি করা, এবং ধারণা তৈরি করা, ধারণার ভিত্তিতে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া, এইটা একটা এই সময়ের একটা বিশেষ বৈশিষ্ট্য। ফলে একটা ধারণা তৈরির চেষ্টা করা হচ্ছে যদি মামলাটি না হতো। যেমন আইন যখন আমরা আইনে ঢুকে গেছি তখন আইনের ভাষা দিয়ে কথা বলতে হবে। একদম। যখন আমি মানবিক কথা বলবো তখন আমি মানবিক প্রশ্নগুলো, বিবেচনাগুলোকে মাথায় রেখে বলবো। কিন্তু যখন বিষয়টা আইনের পরিধিতে চলে আসবে তখন আইনের যা আছে তা দিয়ে দেখতে হবে। এখন সাধারণভাবে যেটা অপরাধমূলক বিচার প্রক্রিয়া, যে ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স, যে অপরাধ কেন্দ্রিক যে বিচারের যে নীতি, আর চাকরি সংক্রান্ত যে বিচার যে নীতি, তার মধ্যে কতগুলো তফাৎ আছে। সাধারণ অপরাধের মামলার ক্ষেত্রে একটি মানুষ যতক্ষণ না পর্যন্ত দোষী প্রমাণিত হচ্ছে সে হচ্ছে নির্দোষ। তাতে কিছুতেই একটা নির্দোষ মানুষ দোষী বলে চিহ্নিত না হয়, সেটা দেখাটা হচ্ছে মানে আইনের সর্বোচ্চ দেখবার বিষয়। বড়জোর অভিযুক্ত। হ্যাঁ, অভিযুক্ত তো কখনই নয়, দোষী নয়, ফলে তার শাস্তি হতে পারে না। কিন্তু নিয়োগ সংক্রান্ত বিষয়, সার্ভিস জুরিসপ্রুডেন্সের ক্ষেত্রে কোনো একটি নিয়োগ প্রক্রিয়া যদি দেখা যায় যে তার মধ্যে কতগুলো অস্বচ্ছতা, অনিয়ম দেখা দিয়েছে, এবং সেখানে অনিয়ম এবং নিয়মকে আলাদা করা যাচ্ছে না, কারা অস্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্ত এবং কারা অস্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্ত নন, তখন ওই ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে যতক্ষণ না দোষী প্রমাণিত হচ্ছে সেজন্য প্রত্যেকে নির্দোষ, ওই মাপকাঠি দিয়ে সার্ভিস জুরিসপ্রুডেন্স একদম। তখন গোটা প্রক্রিয়াটাকেই বলতে হবে যে এইটা গোটা প্রক্রিয়াটাই অনিয়মিত, গোটা প্রক্রিয়াটাই দুর্নীতির দ্বারা প্রভাবিত হয়েছে, ফলে গোটা প্রক্রিয়াকেই বাতিল করে নতুন করতে হবে। এইটা আইনের বিধান। সেখানে যারা আইনজীবীর বিধান, যারা শিকার এই দুর্নীতির, এই যে বিধানটি, এই বিধানটি কোনো আইনজীবীর মস্তিষ্ক প্রসূত নয়, বা কোনো বিশেষ আইনজীবীর, যে আইনজীবীরকে আমি চরিত্র হনন করতে চাইছি, 7 বাজারের মধ্যে তাকে আমি বিচারের কাঠগড়ায় দাঁড় করাচ্ছি, যিনি লড়ছেন, যিনি একজন সেই রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়রা, দেশবন্ধু চিত্তরঞ্জন দোসরা আইনের লড়াইয়ের ক্ষেত্রে যে ধারা রেখে গেছেন, যে সমাজের জন্যে, নিপীড়িত মানুষের জন্য, প্রান্তিক মানুষের জন্য আইনের লড়াই করার যে পরম্পরা রেখে গেছেন, তার উত্তরাধিকার বহন করছেন যে গুটি কয় আইনজীবী আজকে আমাদের এই বিচার ব্যবস্থার মধ্যে, তাদেরকে চরিত্র কালিমার লেপন করার জন্য এই কথা, তাদের মস্তিষ্ক প্রসূত নয়। এটাই আইনের কথা। এটাই নিয়োগ সংক্রান্ত ব্যাপারে আইনের যে বিচারের যে প্রক্রিয়া আর সাধারণ অপরাধের যে বিচারের প্রক্রিয়া, দোষী নির্দোষ চিহ্নিত করার প্রক্রিয়া দুটি আলাদা। একজন সাধারণ মানুষ হিসাবে আমি যে আইনের কিছুই জানি না সেটা আমি বুঝতে পারি। এখন এই গোটা বিষয়টার মধ্যে কতগুলো ইচ্ছে করে কতগুলো তালগোল পাকিয়ে দেওয়া আছে। যেমন এই যে আবার এসএসসি নিয়োগ প্রক্রিয়া হচ্ছে, এটা কার জন্য হচ্ছে? এটা ওই যে প্যানেলগুলো বাতিল হলো, যে ভ্যাকেন্সির যে প্যানেলগুলো বাতিল হলো, তার আবার নিয়োগ প্রক্রিয়া হবে। তাই তো হওয়াটা মানে যুক্তিসঙ্গত। তার মানে ওই ভ্যাকেন্সির জন্যই, ওই প্যানেলের জন্যই হবে। তার সঙ্গে তুমি ফ্রেশার্সদের জুড়ে দিলে, তার মানে তোমাকে এখানে আবার ইন্টারভিউ দিতে হবে, যাদের নিয়োগটাকে বাতিল করা হচ্ছে তারা আবার পরীক্ষা দেবে ওই ভ্যাকেন্সির জন্য। পশ্চিমবাংলা তো ভ্যাকেন্সির অভাব নাই, এই সরকার গুণে একটা জিনিসের কোনো মানে প্রচুর শূন্যপদ, হ্যাঁ প্রচুর, মানে ইন অ্যাবান্ডেন্স। হ্যাঁ, মানে টিচার নেই, শূন্যপদের কোনো ঘাটতি নেই। শূন্যপদ দিয়ে যদি ক্লাস নেওয়া যেত কোনোদিন ক্লাস হতো। তো যে এর বাইরে যে বাড়তি শূন্যপদ আছে সেগুলো নতুন প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া সমান্তরালভাবে আলাদা করা হোক, আর ওই নিয়োগ প্রক্রিয়া এদেরকে নিয়ে করা হোক, এবং যারা চিহ্নিত অপরাধী তাদেরকে বাদ দেওয়া হোক। চিহ্নিত অপরাধী ছাড়া আর যারা অপরাধী হয়েছে তার খবর কে রাখে?
যে অপরাধ করেছে সেই রাখে, তাকেই বলতে হবে। সেই তো বলতে এবং পারবে যে আমি SSC তো কিছুতেই বলতে পারলো না। বলতে পারো না, বলতে পারলো না, বললো না, বলতে চাইলো না, বললো না। আমি বললে ভয়ঙ্কর কাণ্ড হয়ে যাবে। ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর কাণ্ডে আশঙ্কা করছে যে বললে পরে মার খাবো, এই খাবো। হ্যাঁ, কারণ যাদের কাছে টাকা নিয়ে তাই তো। ফেরত দিতে হবে, তো সেই টাকাগুলো তো ইনভেস্টমেন্ট হয়ে গেছে নানা জায়গায়। তো 203 দিন 5 স্টার সুইটে থাকার হসপিটালের খরচা সেখান থেকে আসে। 52 কোটি তো সামান্য দুর্নীতি, কোনো ইস্যুই নয়। ইত্যাকার বিষয়ে যদি কথা বলতে চাই শুভদা, ইরিটেশন হবে, রাত পেরিয়ে যাবে। আমরা তো একটা বরফের পাহাড়কে চিনি তার চূড়া দিই। আমি না শুভদা, মানে সত্যি কথা বলতে কি, মানে একজন পার্থবাবু তো একজন শিক্ষিত মানুষ, মানে তথাকথিত আর কি, পড়াশোনা করেছেন 2-4টে, একটু পড়াশোনা জানেন। তার PhD নিয়েও যদি অনেক প্রশ্ন আছে, যদিও সে সমস্ত ছেড়ে দিন। একটা মানুষ কোন জায়গা থেকে বলছে, ভেটারান পলিটিশিয়ান, দুর্নীতি কোনো ইস্যু নয়, মানে দুর্নীতি হয়নি সে কথাও বলছেন না। এই দুঃসাহস, এই দম্ভ, হ্যাঁ দুর্নীতি কোনো ইস্যু নয় মানে। এবং আমার তো মানুষের বিচার বুদ্ধির প্রতি এদের আস্থা দেখে আমি অবাক হয়ে যাই। মানে এনিওয়ে, মানে আমাদের আমরা তো ওনার কাছে অন্য কিছু আশা করিনি। উনি সারমেয়কে আদর করতে পারছেন, কিন্তু উনি ফিজিক্যালি ইন পার্সন হাজিরা দিতে পারছেন না কোর্টে, ব্যাংশাল কোর্টে। কোর্ট বলেছেন, মাননীয় বিচারপতি শুভেন্দু শাহ, যে আপনার জামিন বাতিল হতে পারে। মানে অ্যাকচুয়ালি ডোন্ট নো মানে হোয়ার, মানে উই আর লিডিং ফর, মানে আমি জানি না মানে কোথায়। শেষ বিষয় আসতেই হবে আমাদের, মানে আড্ডা শেষ হওয়ার নয়। আপনার সঙ্গে আবারও পর্ব করার ইচ্ছে এখান থেকেই প্রকাশ করে রাখলাম। NRC, এটা নিয়ে একটা বিপুল বিতর্ক তৈরি হয়েছে। ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ, সেই সিটিজেনশিপ এবং এখানে হিন্দু মুসলিম ইত্যাকার একটা বিভাজন তৈরি হয়েছে। আপনাকে একদম ছেড়ে দিলাম স্পেস, আমি কোনো ইন্টারাপ্ট করব না। আসামের NRCর চিত্রটা একটু দর্শককে সরাসরি বলুন। এবং এখানে NRC SIR নিয়ে একটা CA ফর্ম ফিল আপের যে একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, মতুয়াদের সেখানে একটা ক্রাইসিস দেখা যাচ্ছে, তারা কিন্তু মুসলিম নন, অমুসলিমদের ক্রাইসিস দেখা যাচ্ছে। এই বিষয়টা কাইন্ডলি একটু অ্যাড্রেস করুন। প্রথমত বিষয় হচ্ছে যে বিষয়টা খুব মানে অনেক বিরাট বিশাল, একটা, হ্যাঁ হ্যাঁ। বিশাল। হ্যাঁ, আমি ছোট ছোট কয়েকটা কথা বলি। প্রথমত হচ্ছে যে আসামের NRC আর সারা দেশের NRC এক নয়, নামটাও এক নয়, আমরা অনেকেই জানি না। NRC নামটি শুধু আসামের, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন। অবশিষ্ট ভারত, আসাম বাদ দিয়ে ভারতের অন্য প্রদেশের জন্য যে রেজিস্ট্রারটি হবে তার নাম NRC নয়, তার নাম NRIC, ন্যাশনাল রেজিস্টার অফ ইন্ডিয়ান সিটিজেন। সম্পূর্ণ আলাদা। আসামের NRCর ইতিহাস লুকিয়ে আছে 50-এর দশকের গোড়ায়, আর সারা ভারতবর্ষের NRICর ইতিহাস শুরু হচ্ছে 2004-এর সংবিধান সংশোধন থেকে, মানে নাগরিকত্ব আইনের সংশোধন থেকে। দুটোর প্রেক্ষিত সম্পূর্ণ আলাদা। আসামের NRCটার তার একটা পৃষ্ঠভূমি আছে, আসামের একটা ইতিহাস আছে 200 বছরের। আসামের একটা অবিভক্ত বঙ্গদেশ থেকে প্রব্রজনের অর্থাৎ জন চলাচলের একটা প্রাচীন ইতিহাস আছে, নানা কারণে আছে। সেজন্য আসামে বাইরের থেকে আসা মানুষ নিয়ে একটা অসন্তোষ গত 200 বছরের, সেটা একটা স্থানিক, অর্থাৎ বাঙালি অসমীয়া অসন্তোষ এটা আছে। কারণ 1826 সালে আসাম যখন ব্রিটিশ শাসনের অধীনে আসে, আসাম কিন্তু কখনোই মুঘল শাসনের আমলে বা কখনোই সর্বভারতীয় কোনো শাসন কাঠামোর অভ্যন্তরে ছিল না। আসামের কোনো কোনো অংশ কখনো হয়তো এই রাজ্য ওই রাজ্যের অধীনে ছিল, কিন্তু নর্থ ইস্ট কখনোই সর্বভারতীয় কোনো প্রশাসনিক কাঠামোর মধ্যে ব্রিটিশ আসার আগে ছিল না। 1826 সালে প্রথম আসে। তো আসামে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর শাসন চালাবার জন্য বঙ্গদেশ থেকে কেরানি, ডাক্তার, উকিল, ব্যবসায়ী এরা দলে দলে গিয়েছিল। তারপর ওখানে ব্রিটিশ ওখানকার ভাষা শুনে ভেবেছে অসমীয়া ভাষাটা বাংলারই একটা কোনো আঞ্চলিক উপভাষায় ভেবে ওখানকার সরকারি কাজে শিক্ষা দীক্ষায় বাংলা চালু করে দিয়েছিল। এতে করে এখানে অসময় মানুষের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছিল যে আমাদের ওপর অন্য ভাষা চাপানো হলো, বাইরের থেকে লোক আনা হলো, এই নিয়ে একটা অসন্তোষ ছিল। এছাড়া আসামের মানুষ ওখানে জলা জমিতে চাষ করতে জানতো না,
সেজন্যে জুম কাল্টিভেশন হতো, সেজন্য সেখানে চাষবাস খুব কম ছিল, খাদ্য উৎপাদন কম ছিল, সেই জন্য সেখানকার অর্থনৈতিক একটা পশ্চাৎপদতা ছিল। এটা 19 শতকের কথা বলছি। আর আসামের ইতিহাসে আসাম মানে 1826 ব্রিটিশে জয় করার আগে প্রায় 200 বছর ধরে বারবার ব্রহ্মদেশ থেকে আক্রমণের শিকার হয়েছে। আসামে সেটাকে মানের আক্রমণ বলে। তার ফলে প্রচুর মানুষ খুন হয়েছে, সেই জন্য জনসংখ্যা প্রচুর কমে গেছিল। সেইখানে ব্রিটিশ আসাম 19 শতকের শেষে আসামের খাদ্য উৎপাদনকে একটা করার জন্যে বঙ্গদেশ থেকে ময়মনসিংহতে কৃষকদেরকে নিয়ে বসতি স্থাপন করেছিল, এবং তারা ওখানে যাওয়ার পর চাষবাস করে আসামের ধান চাষের উন্নতি করে। ফলে বাঙালিরা প্রথমে একবার যায় 1826 সালে, যারা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতে, আরেকবার যে 19 শতকের শেষ থেকে 20 শতকের শেষ প্রথম দিকে যারা চাষবাস করার জন্য আসে। এই একটা দুটো ধরনের বাঙালি স্বাধীনতার আগে পর্যন্ত। আর 3 নম্বর একটা জিনিস করা, আসাম ছিল রাজস্ব ঘাটতি রাজ্য। রাজস্ব সমৃদ্ধির জন্যে অবিভক্ত বঙ্গদেশ থেকে সিলেট এবং গোয়ালপাড়া জেলাকে এদিকে রংপুর থেকে গোয়ালপাড়া আর সিলেট থেকে কাছাড়, সিলেট কাছাড়কে আসামের সঙ্গে যুক্ত করা হয় রাজস্ব সমৃদ্ধির জন্য। আচ্ছা। এর ফলে আসামের জনসংখ্যার ভারসাম্য একটু বাঙালি দিয়ে চলে যায়, কারণ ওই সময় জনসংখ্যা। ফলে এই 3টে কারণেই স্বাধীনতার আগে অসমীয়া বাঙালি একটা বিরোধ ছিল, যে ওরা ভাবছে আমাদেরকে দখল করছে, এরা ভাবছে আমাদেরকে এখানে পাঠিয়ে দিল, এই বঙ্গদেশ থেকে এখানে পাঠিয়ে দিল। স্বাধীনতার পর এইটা নিয়ে ভাষিক অসন্তোষ হয়। আসামে ভাষা আইন কী হবে সে নিয়ে গুলি চলে, ভাষা শহীদ হয় ইত্যাদি হয়। এই কিন্তু গোটা বিষয়টা ছিল আসামের ভেতরের বিষয়। 1978 সালের বিধানসভা নির্বাচনে আসামের 126টি আসনের মধ্যে 25 জন বামপন্থী প্রার্থী জয়ী হয়, সিপিআইএমের 11 জন। এইটা হওয়ার পর এই আসামে যে অসমীয়া বাঙালি যে প্রশ্ন ছিল, পশ্চিমবাংলা থেকেও একদল, একজন বিশেষ সাংবাদিক একটি খবরের কাগজে লিখেছিলেন যে আসামে যে সিপিএম জিতলো ওটা হচ্ছে বাঙালির আধিপত্য বাড়ছে। এইটা বলতেই আসামে অসমীয়াদের মধ্যে একটা বাঙালি বিদ্বেষের একটা আগুন জ্বললো, একটা অসমীয়া বাঙালির দাঙ্গার সৃষ্টি হলো একই সঙ্গে। তখন ভারতের শাসন ক্ষমতায় ছিল জনতা পার্টি, যার একটা মুখ্য অংশ ছিল আরএসএস। অটল বিহারী বাজপেয়ী ফরেন মিনিস্টার ছিলেন। আসামে যে অসমীয়া বাঙালির যে বিরোধের যে রাজনীতি, এটা ছিল রাজ্যের অভ্যন্তরীণ বিষয়, এটা নিয়ে বাইরের তার কোনো অনুরণন ছিল না। ইনি দেখলেন আরে এই যে অসমীয়া বাঙালি বিরোধটা, এটাকে যদি একটি হিন্দু মুসলমানে ঘুরিয়ে দেওয়া যায়, তো বিদেশি বলে বাংলাদেশি বলে সারা দেশের রাজনীতি করা যায়। তো তাই তারা তারা এসে আসামের অসমীয়া বাঙালি যে অভ্যন্তরীণ বিরোধের সংঘাতের বৈরিতার যে রাজনীতি, সেখানে সে নাক গলাতে শুরু করলেন, সমর্থন করা, তাদের সমর্থনে দেশে মিটিং করা ইত্যাদি শুরু হলো। তারপরে ওই সরকার ভেঙে যায়। 1999 সালের বাজপেয়ী আবার প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি আসামে একজনকে রাজ্যপাল করে পাঠান, একজন লেফটেন্যান্ট জেনারেলকে, যিনি ওখান থেকে রিপোর্ট পাঠান যে আসামে 1 কোটি বাংলাদেশি ঢুকে গেছে। এই হিসেব তিনি কোথা থেকে করলেন কেউ জানে না, এবং তার ভিত্তিতেই শুরু হলো সারা দেশে যে বাংলাদেশি ঢুকেছে, এবং তার ভিত্তিতেই মমতা বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে গিয়ে কাগজ ছুঁড়ে বলেন যে পশ্চিমবাংলা বাংলাদেশি ভরে গেছে, এবং সেটাকে অজুহাত করেই 2004-এর নাগরিকত্ব আইন সংশোধন করা হয়। এবং যে নাগরিকত্ব আইন সংশোধনের ফলে পূর্ব বাংলা থেকে আসা যারা উদ্বাস্তু, তাদের যে নাগরিকত্বর প্রশ্নটি একটা প্রশ্নের মুখে দাঁড়ায়। আজকের যে মতবাদের যে নাগরিকত্ব নিয়ে যে সমস্যা, আসামের যে আজকে হিন্দু মুসলিম নির্বিশেষে মানুষের যে নাগরিকত্বের যে সমস্যা দাঁড়ালো, কারণ নাগরিকত্ব যে আমাদের ছিল জন্মসূত্রে নাগরিকত্বের যে আইন ছিল ভারতের সংবিধানে, তাকে পাল্টে দেওয়া হয়, তাকে এখন জন্মসূত্রে নয় রক্তসূত্রে, যেটা একদম একটা নাৎসিদের নাগরিকত্ব আইনের অনুরূপ, সেরকম একটা আইন আনা হয়েছে। এখন এইটাকে কেন্দ্র করে ওই থেকেই কিন্তু এই অনুপ্রবেশ, বাংলাদেশির রাজনীতি, বিজেপির রাজনীতি হয়ে উঠল। এবার এনআরসি, যে আসামে এনআরসিটা, ওই যখন এই যে অসমীয়া বাঙালি এই নিয়ে যখন গণ্ডগোল, তখন 1951 সালে জনগণনার সময় তখন ঠিক হয় যে আসামে যাতে এই জনসংখ্যার ভারসাম্য যাতে আর বিনষ্ট না হয়, সেজন্য 1951 প্রথম ভোটের যে ভোটার লিস্ট যে তৈরি হলো, তার জন্য যে তালিকা, ওইটা দিয়ে একটা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন তৈরি হলো। এইটাই রেজিস্টার, এরা যারা আছে এরা ভারতীয়,
এরপরে এর সঙ্গে সূত্র ধরে ধরে সবার নাগরিকত্ব নির্ধারিত হবে। ওটাও অব্যবহারে চলে গেছিল। এই বিজেপি সরকার এসে আবার বলল যে না, ওই এনআরসিটাকে আবার করতে হবে, নবীকরণ করতে হবে, দেখতে হবে, তবে তার কি ভিত্তি হবে, এতে জটিল ব্যাপার। ওটা হচ্ছে আসামের ক্ষেত্রে। আর 2004-এর যে সংবিধান সংশোধন হচ্ছে এনআরআইসি, ওখানে বলা হচ্ছে ভারতের সমস্ত সিটিজেনদেরকে একটা সচিত্র পরিচয়পত্র দেওয়া হবে, এবং সেই সচিত্র পরিচয়পত্র কাদের জন্য হবে? যাদের নাম এনআরআইসির মধ্যে থাকবে। এনআরআইসিতে কাদের নাম থাকবে? প্রথমে হচ্ছে এনপিআর তৈরি করা হবে, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার। ন্যাশনাল পপুলেশন রেজিস্টারটি কি বলে, সাধারণভাবে ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের নাম এনপিআর উঠবে, এবং তাদের মধ্যে যাদের যাদের নাম সম্পর্কে কারো আপত্তি থাকবে তাদের কাছে নোটিশ যাবে, তারা ভারতীয়ত্ব প্রমাণ করবে। এইটার পরে যেটা ছেকে বেরোলো সেটা হবে এনআরআইসি, এবং যারা এনআরআইসি পাবেন তাদের জন্য আইডেন্টি কার্ড হবে। এটা হচ্ছে 2004-এর। অর্থাৎ এখানে একটা সামান্য আসামের সঙ্গে তফাৎ কি, এইখানে ভোটার লিস্টে যার নামই আছে তার নামই এনপিআরে যাবে, শুধুমাত্র তাদেরকে নিয়ে প্রশ্ন উঠবে, বিচার আসবে যাদের নাম সম্পর্কে কেউ আপত্তি করবে। আপত্তিরও কারা করতে পারে? সেই মানুষটি যেখানে থাকে তার একটা নির্দিষ্ট 10 কিলোমিটার না 15 কিলোমিটার 20 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যে একটা মানুষ আপত্তি করতে পারে, তখন তাকে, যার নামে আপত্তি তাকে প্রমাণ করতে হবে সে ভারতীয়। আসামের ক্ষেত্রে জিনিসটা উল্টো। আসামে যখন এই এনআরসিটা করা হয় তখন বলা হলো যে ধরে, এটাকে বলে ভারতবর্ষের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে প্রিজামটিভ ইন্ডিয়াননেস, অর্থাৎ ধরে নেওয়া হচ্ছে সবাই ভারতীয়, ধরে এনপিআর নাম ঢোকা হলো। যার নামে আপত্তি হবে সে প্রমাণ দেবে সে ভারতীয়, দিয়ে সে আসবে। আর আসামের ক্ষেত্রে হচ্ছে প্রিজামটিভ নন ইন্ডিয়াননেস, ধরে নেওয়া হচ্ছে প্রত্যেকে ভারতীয় নয়, প্রত্যেকে কাগজ জমা দিয়ে প্রমাণ করতে হবে আমি ভারতীয়। মানে আসামে এনআরসি আর এটা এনআরসি তো। আর আসামে এনআরসি আরেকটা কী বৈশিষ্ট্য, আসামে এনআরসির ভিত্তি হচ্ছে আসাম চুক্তি, আসাম আন্দোলনের সমাপ্তিতে যেটা চুক্তি হয়েছিল সেই অনুযায়ী 1971-এর 26শে মার্চ যেদিন বাংলাদেশ তৈরি হয়েছে, তার আগে যারা ভারতে এসছে সবাই ভারতীয় নাগরিক, তারপরে যারা এসছে তাদেরকে বিদেশি চিহ্নিত করা হবে। ওইখানে একটা সূক্ষ্ম তফাৎ আছে 66 থেকে 71, মানে আসলে আরও গভীরে গেলে 1966 সালের ভোটার তালিকা যার নাম আছে তারা ভারতীয়, 66 থেকে 71-এর মধ্যে যারা এসছে তাদের ভোটাধিকার 10 বছরের জন্যে স্থগিত থাকবে, তারা ওই রেজিস্ট্রেশনের সংবিধান স্বীকৃত প্রক্রিয়াতে আবেদন করবে, করে নাগরিকত্ব পাবে। আর 71-এর উপরে যারা আসছে তারা কেউ নাগরিক নয়। তো আসামের এনআরসির ভিত্তি হচ্ছে 71-এর 26শে মার্চ। সারা দেশের ক্ষেত্রে তা নয়, সারা দেশের ক্ষেত্রে হচ্ছে 1950-এ যখন সংবিধান গৃহীত হয়েছে সেখানে একটা নির্দিষ্ট তারিখ বলা আছে, 1949-এর জুলাই মাসে কত তারিখ, সেই তারিখের আগে যারা ভারতের এই অংশে ছিল, খণ্ডিত ভারতের বা তার পুত্র কন্যা, তারা ভারতীয় নাগরিক। আর এই তারিখের পরে যারা খণ্ডিত ভারতের অপর অংশ থেকে এখানে এসছে, হয় তাদের রিফিউজি রেজিস্ট্রেশন কার্ড চাই, অথবা তাদের এখানে বৈধ প্রক্রিয়াতে নাগরিকত্ব গ্রহণের প্রক্রিয়া চাই, নয়তো নাগরিক নয়। তার মানে কি দাঁড়াচ্ছে যে ওই 1948 সালের 49 সালে ওই জুলাই মাসের ওই তারিখের পর যারাই এসছে সকলেই বিদেশি হয়ে গেল। আসামের ক্ষেত্রে কিন্তু 71-এর 26 মার্চ, এখানে 49, আলাদা। এখন এখানে আগের থেকে ছিল তার প্রমাণ কি দিতে পারবে? জমির দলিল, অথবা এখানের ভোটার, মানে এখানে কোনো ধরনের কাগজপত্র, সরকারি কাগজপত্র। বেশিরভাগ লোকেরই তো নেই। এখানকার স্থানীয় লোক যারা আছে, এদেশি লোক যাদেরকে আমরা ঘটি বলি, তাদেরই বা কজনের আছে? নেই। এখন এই এনআরআইসি আর ওটা হচ্ছে এনআরসি, এই দুটো বিষয়টা এর থেকে এসআইআরটা সম্পূর্ণ আলাদা। তাই তো, সেটাই তো হওয়া উচিত, কিন্তু এখানে তো এই কনফিউশনটা তৈরি হচ্ছে। এখন এসআইআর যে জিনিসটা, মানে আমাদের ইলেকশনের আইনে 3 ধরনের সংশোধনী হয়। একটা হচ্ছে রেগুলার, যেটা এসআইআর, যেটা একটা হচ্ছে রেগুলার, যেটা হচ্ছে সারা বছর চলে, সামারি রিভিশন অফ ইলেকটোরাল রোলস। সামারি নয়, যেটা হচ্ছে যেটা অনগোয়িং, আচ্ছা, হ্যাঁ, আর একটা ইয়ারলি হয়।
না, ওই সবসময় চলতে থাকে, একমাত্র যখন ভোট আসে, যেদিন নমিনেশন পেপার সাবমিশন শুরু হয় তার থেকে রেজাল্ট পর্যন্ত বন্ধ থাকে। এছাড়া সবসময়ই মৃত মানুষের নাম বাদ দেওয়া, নতুন মানুষের নাম তোলা, এই প্রক্রিয়া, এইটা এক ধরনের রিভিশন। আরেকটা হচ্ছে সামারি রিভিশন, অর্থাৎ ভালো করে ছেঁকে দেখা, তাই তো, কে কোনো মৃত মানুষের নাম রইল কিনা। সামারি রিভিশন সবসময় হয়। আরেকটা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এটাও আইনের দিক থেকে দেখতে গেলে এই 3 ধরনের রিভিশন আছে, কোনো আপত্তি নেই। আচ্ছা, সামারি রিভিশন সারা রাজ্যে হয়। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ইচ্ছা করলে কোনো একটি মাত্র বিধানসভা চক্র বা একটি লোকসভা চক্র বা একটি বিধানসভা চক্রের কোনো অংশে করতে পারে ইলেকশন কমিশন, আইনের ব্যবস্থা আছে। কিন্তু এখন কথা হচ্ছে, এটা তো আইন, এই যে এসআইআর করা হচ্ছে, কেন করা হচ্ছে, কিসের জন্য, হোয়াট ইজ দ্য নেসেসিটি? একজনও ভুয়ো ভোটার থাকবে না, তার জন্য তো আমার রেগুলার রিভিশন আছে, তার জন্য তো সামারি রিভিশন আছে, তার জন্য স্পেশাল ইন্টেন্সিভ কেন করা হচ্ছে? স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করা হচ্ছে একটা পারসেপশন তৈরি করার জন্য, যে এই যে মৃত মানুষের নাম আছে, এটা একটা অস্বাভাবিক হয়ে গেছে, এবং যাদের নামই আছে তারা সবাই মুসলমান, সবাই রোহিঙ্গা। এই যে রোহিঙ্গা আতঙ্ক একটা, মানে এবার রোহিঙ্গা বলতে যতজন শুভেন্দু থেকে যত রোহিঙ্গার নাম বলছেন, টোটাল রোহিঙ্গা পপুলেশন একদমই 1 কোটি রোহিঙ্গা, হ্যাঁ 1 কোটি পপুলেশন না। এখন এই যে রোহিঙ্গা, বাংলাদেশি, মুসলমান, এটা একটা পারসেপশন তৈরি করার জন্য, একটা মাহৌল তৈরি করার জন্য, একদম, যেটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, একদম সাংঘাতিক, বাড়িতে ডাকাত এসে চোর ঢুকে পড়েছে ইত্যাদি। এবং এখন একটা জিনিস কি হচ্ছে, স্বরূপনগর বর্ডারে এই লোক এসছে। আচ্ছা, এই লোকগুলো কারা? এই লোকগুলো তারাই যাদের ভাই বন্ধুদেরকে ট্রাম্প প্লেনে শেকল বেঁধে পাঠিয়েছে। পাশাপাশি দুটো দেশ থাকলে একটা দেশ থেকে একটা দেশে স্থানান্তর, লোকের জনচলাচল, জীবিকার জন্যে, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া বা অর্থনৈতিকভাবে মানে কর্মসংস্থানের সুযোগ বেশি থাকা জায়গায় একটা জায়গা থেকে লোক যায়। প্রতি বছর পাঞ্জাব থেকে, হরিয়ানা থেকে, রাজস্থান থেকে, গুজরাট থেকে লক্ষ 2.5 লক্ষ মানুষ যায়, যারা ডাঙ্কি, শাহরুখ খানের ডাঙ্কি সিনেমা দেখলে, যারা লক্ষ কোটি টাকা দিয়ে যায়। বাংলাদেশে যাদের 20 লাখ আছে, 25 লাখ টাকা আছে, তারা লিবিয়া হয়ে ইউরোপ যেতে চায়, ইংল্যান্ড যেতে চায়, আরবে যেতে চায়। যাদের 5,000 আছে, 10,000 আছে, কী করবে? তারা নদিয়ায় আসে, তার উত্তর 24 পরগনায় আসে। এসব দরিদ্র মানুষ, এরা কেউ এখানে হিন্দু রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র গড়ার জন্য আসেনি, পেটের জন্য। ঠিক যেরকমভাবে ট্রাম্প ভারতীয়রা যারা এখানে জীবিকার সন্ধান হয়ে যায়, তাদেরকে আমেরিকার নিরাপত্তার জন্যে বিপদ বলে চিহ্নিত করে সেখানে এটা ভারত বিরোধী, ভারতীয় বিরোধী, এবং কখনো পাকিস্তান বিরোধী, কখনো মুসলিম বিরোধী, কার্যত সমস্ত ধরনের ইমিগ্রেন্ট বিরোধী একটা আবাস তৈরি, যেমন ইউরোপে হচ্ছে। এটা হচ্ছে একই ধরনের ইমিগ্রেন্টরা আমেরিকা বানালো। এই না, ইউরোপ দ্বিতীয় মহাযুদ্ধ ধ্বংস হওয়ার পর কারা গিয়ে পুনর্গঠন করেছে, যারা এশিয়া, আফ্রিকা থেকে যারা গেছে সে মানুষরা। ফলে এই যে ইমিগ্রেন্ট বলা হচ্ছে, আজকের পৃথিবীর নিও লিবারালিজম বলছে যে সারা পৃথিবীতে পুঁজি অবাধে চলাচল করবে। তো পুঁজি অবাধে চলাচল করবে, শ্রম চলাচল করবে না। তোমার আমেরিকার টাকা এসে এখানকার কারখানায় লাগবে, আর ওখানকার টাকা এসে এখানকার কারখানায় লাগবে, আর এখানকার ইয়ে হবে না। তো ফলে এই জায়গায় দাঁড়িয়েছে। খুব ফান্ডামেন্টাল কয়েকটা প্রশ্ন উঠে এলো। এর উত্তর এক কথায় দেওয়া সম্ভব নয়। আমরা চেষ্টা করলাম শুভপ্রসাদ নন্দী মজুমদারের মতো অভিজ্ঞ মানুষের কাছ থেকে ডিটেনশন ক্যাম্পের চিত্রটা ঠিক কীরকম আমরা আরেকটা এপিসোড করার চেষ্টা করব। আজকের এই এপিসোডে সম্ভব না, 1 ঘন্টা আমরা পেরিয়ে গেছি ইতিমধ্যেই। আমরা চেষ্টা করেছিলাম 0.5 ঘন্টার মধ্যে এপিসোড সীমিত রাখতে, কিন্তু হয় না। ভালো থাকুন, শির দ্বারা সোজা থাক, চোখে চোখ থাক, প্রশ্ন থাকলেই উত্তর আসে, উত্তর বিনিময় হোক। এবং আপনার স্পেস, কমেন্ট বক্স, আপনার মতামত জানান। নমস্কার।